হোয়াট ইজ স্ট্র্যাটেজি অ্যান্ড আমি সেটা কিভাবে বানাবো অ্যান্ড আমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি হইলে আমি কি কি ধরনের বেনিফিট এই ট্রেডিং ইন্ডাস্ট্রিতে পাইতে পারি অ্যান্ড একটা বেটার স্ট্র্যাটেজি করার জন্য যেই পরিমাণে ব্যাক টেস্টের প্রয়োজন হয় এই ব্যাক টেস্টিংগুলো আপনি কিভাবে করবেন অ্যান্ড কিভাবে ব্যাক টেস্ট করলে আপনি একটা স্ট্রং স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন যেটা আপনারা 100% প্রফিটেবল বানাতে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ আজকে এই টপিকগুলো নিয়েই ভিডিওর ভিতরে কথা বলা ট্রাই করবো ইনশাআল্লাহ। আমি আপনারা আমার স্ট্র্যাটেজিগুলো ব্রেকডাউন করে দিচ্ছি, দেন দেখাই দিব আপনি কিভাবে ব্যাক টেস্টিং করবেন অ্যান্ড ক্যান এটা আপনার জন্য অনেক বেশি প্রয়োজন। চ্যালেঞ্জ দিলাম আপনারে, আপনি 30টা ট্রেড নেবেন, আপনার যতগুলো রুলস রেগুলেশন আমি আপনারা বলছি এগুলো সব টিকমার্ক হবে। তারপরে এই 30টা ট্রেড নেওয়ার পরও আপনি যদি বলেন যে আমি মার্কেট সেন্টিমেন্ট বুঝি না, যার ট্রেডিং করার কোনো স্ট্র্যাটেজি নাই, যে জানে না আমি ক্যান বাই করছি ক্যান সেল করছি, উইদাউট ডাউট সে জুয়া খেলতেছে আর ওর সারা জীবন ট্রেডিং জুয়াই মনে হবে। আর আপনি বলতেই পারেন ভাই আমি ট্রেড নিলে রেখে রাখি, কি লেখেন? আপনার একটা ট্রেড লস হইলে কি লেখেন? আপনার যদি এখন কোনো স্ট্র্যাটেজি থাকে যেটা মাত্র 20% কাজ করে, শিওর থাকেন 1 মাস ট্রেড করলে এই 20% উইনিং রেশিওর স্ট্র্যাটেজিটাই টোকিওর স্টপ লস হিটের পরে কোন কোন মার্কেট নিচে যায় অথবা টোকিও যখন ডাউনে থাকে নিউ ইয়র্ক কি টাইপের মুভ করে খেয়াল করেন। যখনই মার্কেটের ভিতরে টোকিওর কনসলিডেশন হয় নিউ ইয়র্কে সেল, টোকিওতে সেল হয় নিউ ইয়র্কে কনসলিডেশন, টোকিওতে বাই হয়েছে নিউ ইয়র্কে কনসলিডেশন। এই যে জিনিসগুলা এগুলাই ব্যাক টেস্টিং। ধরেন আপনার কাছে একটা আর্টবোর্ড অ্যান্ড পেন্টিং ব্রাশ আছে, আমার কাছে একটা আর্টবোর্ড অ্যান্ড পেন্টিং ব্রাশ আছে। ভাই আপনারটা দিয়ে হয়তো আপনি মোনালিসা আঁকতে পারবেন, আমারটা দিয়ে আমি পারবো না, বিকজ আপনার ওই পরিমাণে প্র্যাকটিস আছে যেটা দিয়ে আপনি মোনালিসা আঁকতে পারছেন, আমার ওই পরিমাণে প্র্যাকটিস নাই। টুলস কিন্তু সেমই, এখানে সবার কাছে অ্যাক্সেস আছে। এটা হলো আপনার তুলি, মানে এই টুলসগুলো হলো আপনার একটা রঙের কালার। আপনি কিভাবে মার্কেট দেখতেছেন এইটা ডিপেন্ড করবে আপনি কত ভালো মানের স্ট্র্যাটেজি বিল্ড করতে পারতেছেন। আজকে আপনি আমার 4-5টা স্ট্র্যাটেজি পাইছেন, আরেকদিন আরো মানুষের 4-5টা পাবেন। আপনি আলাদা আলাদা বুক করেন, এটা রবিনের স্ট্র্যাটেজি, এটা ওর স্ট্র্যাটেজি। এবার দেখেন এইখান থেকে আপনি কি কি পিক করতে পারেন, ওইটা পিক করে বাকিটা আপনি ফালায় দেন। ওইটা আমার জন্য কাজ করবে, আপনার জন্য করবে না। ওর থেকে আপনি কি কি পিক করতে পারেন, ভালো লাগলে রাখেন, না ভালো লাগলে ফালায় দেন, দেন নিজের মডিফাই করেন। এটাই হলো আপনার স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে হইলো আপনার নিজস্ব একটা ট্রেডিং করার ধরন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার যতটুকু ভালো রাখছে এর থেকে একটু হইলেও আপনি ভালো থাকেন, একটু না অনেক ভালো থাকেন। অ্যান্ড যেই কারণে আপনি এই ভিডিওটাতে ক্লিক করছেন নিজের লাইফটাকে বেটার করার জন্য, আল্লাহ তাআলা আপনার ওই ইচ্ছাগুলো পূরণ করে দেখে ইনশাআল্লাহ। অ্যান্ড ওই ইচ্ছায় আমি পানি ঢালবো না, বাট এতটুকু হইলেও হেল্প করা ট্রাই করবো। অ্যান্ড এই ভিডিওটা আপনার অতটুকু প্রয়োজন করবে ইনশাআল্লাহ। কেন? বিকজ আমার অনেক ভিডিওতে আপনি শুনছেন যে ভাই স্ট্র্যাটেজি কি, হাউ ইটস ওয়ার্ক। আজকে জানবেন এই ভিডিওটার ভিতরে যে হোয়াট ইজ স্ট্র্যাটেজি অ্যান্ড আমি সেটা কিভাবে বানাবো অ্যান্ড আমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি হইলে আমি কি কি ধরনের বেনিফিট এই ট্রেডিং ইন্ডাস্ট্রিতে পাইতে পারি অ্যান্ড একটা বেটার স্ট্র্যাটেজি করার জন্য যেই পরিমাণে ব্যাক টেস্টের প্রয়োজন হয় এই ব্যাক টেস্টিংগুলো আপনি কিভাবে করবেন অ্যান্ড কিভাবে ব্যাক টেস্ট করলে আপনি একটা স্ট্রং স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন যেটা আপনারা 100% প্রফিটেবল বানাতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আজকে এই টপিকগুলো নিয়েই ভিডিওর ভিতরে কথা বলা ট্রাই করবো ইনশাআল্লাহ। সো এটা 100% নোট করবেন, আপনার কাছে সময় নাই থাকতে পারে। যখন আপনি একটু ইজি থাকবেন, আপনি এখন বিজি আছেন, যখন ইজি থাকবেন তখন আপনি ভিডিওটা দেখেন। এটা দেখলে হবে কি আপনি নোট করতে পারবেন, বিকজ আমি যদিও এই ভিডিওটার যে পিডিএফ থাকবে এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনার যদি ভালো লাগে এখান থেকে স্ক্যান করে টেলিগ্রাম চ্যানেলে যান, আশা করি ওইখান থেকে আপনি পুরো ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন যেটা আপনারা নোট করতে সহযোগিতা করবে। বাট আপনি নিজে নোট করলেও এক্সট্রা অর্ডিনারি কিছু করলে এটা আপনার জন্য অনেক বেশি বেটার হবে ইনশাআল্লাহ। সো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা এই ভিডিও থেকে অনেক ভ্যালুয়েবল কনফার্মেশন নিব যেটা আপনারে একজন বেটার ট্রেডার হইতে সহযোগিতা করবে অ্যান্ড আপনার এন্ট্রিগুলারে আরও অনেক বেশি শার্প করবে অ্যান্ড আপনি লসের মার্কেটেও প্রফিট করে বের হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, মাঝে মধ্যে, নট অলওয়েজ। সো হোয়াট ইজ স্ট্র্যাটেজি, কেমনে কাজ করে? স্ট্র্যাটেজি হইলো, আমি বাংলা ভাষায় বুঝাই, আমি আপনার ইংলিশে বুঝাইতে পারবো না, অতটুকু যোগ্যতা আমার নাই। স্ট্র্যাটেজি মানে হইলো নিজস্ব একটা ট্রেডিং করার ধরন। আর এই যখন আপনার ভিতরে নিজস্ব একটা ট্রেডিং করার ধরন থাকবে তখন আপনি জানবেন আপনি লস করলে ক্যান করতেছেন, প্রফিট করলে ক্যান করতেছেন। বেশিরভাগ মানুষ এই কাতারেরই হবে যারা মার্কেটের ভিতরে দৈনিক 4-5টা করে ট্রেডে এন্ট্রি তো নেয়, বাট উনি জানে না এন্ট্রিটা ক্যান নিছে। অ্যান্ড লস হইলে ওই কারণগুলো উনি জানে না কেন লস হয়েছে, প্রফিট হইলে ওই কারণগুলো জানে না কেন প্রফিট হয়েছে। সো আজকের এই ভিডিওটার ভেতরে আপনি জানবেন
যে কেমনে আপনার লস হয়েছে অ্যান্ড কেন আপনার প্রফিট হয়েছে। আর যারা এটা জানেন না তারা ট্রেডিং করতেছেন না, 100% গ্যাম্বলিং করতেছেন। বিকজ আমার ডেস্টিনেশন যদি না থাকে, ধরেন আমি এইখান থেকে 10 কিলো হাইটা গেলাম, বাট আমার কোনো ডেস্টিনেশন নেই, আমি কিন্তু কোথাও যায় পৌঁছাবো না। বাট আমি যদি বলি আমি এইখান থেকে শপিং মলে যাব, 1 কিলোমিটার হাইটা গেলেই দেখবেন আমার ডেস্টিনেশন পায়ে গেছি। তো বেশিরভাগ মানুষের জীবনের ডেস্টিনেশন থাকে না। আপনি ট্রেড তো এক্সিকিউট করেন, বাট ওইটার পিছনের ওয়াই আপনি জানেন না। আপনি ট্রেড তো এক্সিকিউট করেন, প্রফিট হলে কেন হয়েছে, লস হইলে কেন হয়েছে, এই জিনিসগুলো আপনি বুঝেন না। দ্যাটস ওয়াই আপনি নোটও করতে পারেন না। আর এই জন্যই আপনি মার্কেট থেকে ছিটকায় যান। মার্কেট অ্যাডাপ্টেবিলিটি যে ব্যাপারটা থাকে, যে একটা জায়গা থেকে আমি বেটার থেকে বেটার হইতে থাকবো, বেটার থেকে বেটার হইতে থাকবো, ওইটা আপনি হন না। বিকজ ওই বেটারের প্রথম বটাই আপনি যান নাই এখন পর্যন্ত। সো ওই পর্যন্ত যাওয়াটা ইম্পর্টেন্ট। ধরেন আমার একটা স্ট্র্যাটেজি আছে, হোয়াটস মাই স্ট্র্যাটেজি? একটা মার্কেট এখান থেকে সেল হয়েছে, আপনি কি করবেন? একটা 1 ঘন্টার ক্যান্ডেলের এইখান থেকে যদি একটা 1 ঘন্টার ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পান, আপনি হয়তো এখান থেকে এন্ট্রি নিয়ে নেবেন, তাই না? বাট আমি ভাই এই জায়গাটা থেকে এন্ট্রি নিব না। আমি কেন এন্ট্রি নিব না? বিকজ এত বড় সেলিংয়ের পরে এই বাইং দেখলে বেশিরভাগ ট্রেডারের জন্যই কিন্তু কনফার্মেশন। বেশিরভাগ মানুষ এইখান থেকে ট্রেডে এন্ট্রি নেওয়ার ট্রাই করবে। সো যেইখান থেকে সবাই এন্ট্রি নেয় সেইখানে আমি এন্ট্রি নেই না। দ্যাট ইজ মাই 1 নম্বর স্ট্র্যাটেজি। যেখানে সবাই ঢুকে সেখানে আমি ঢুকি না। সো আমি কই ঢুকবো? হয়তো লিকুইডিটি সুইপের পরে, না হইলে কনসলিডেশন। যারা কনসলিডেশন বুঝেন না, এই এন্ট্রি এক্সিটের ভিডিওটা দেখবেন, আপনি খুব সুন্দর মতন রোড ম্যাপ পাওয়া যাবেন যে কোন জায়গাতে আপনার এন্ট্রি নিতে হবে, কোন জায়গা থেকে আপনি বের হয়ে যাবেন। সঠিক জায়গা থেকে বের হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। কত ভালো ট্রেড করেন এটা থেকে বেশি ইম্পর্টেন্ট কই বের হয়ে যেতে হবে। সঠিক জায়গায় বের না হইলে প্রফিটে তো থাকবেন, কিন্তু আপনার মার্কেট লস করাই দিবে। ওকে, এত বড় সেলিংয়ের পরে যখন একটা বাইং ক্যান্ডেলস্টিক কনফার্মেশন আসবে, আর এই জায়গাতে যদি কোনো সাপোর্ট লেভেল থাকে, তো দুনিয়ার সবাই কিন্তু এই জায়গা থেকেই বাই করবে, তাই না? তো সবাই যেখানে বাই করে সেখানে আপনি করবেন না। এবার আমার স্ট্র্যাটেজি কি? মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করব। এবার ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.6, 0.5 এর লেভেলে আমি অল দ্য টাইম চিন্তা করব বাই করতে। এইটা হইলে হবে কি, আমি এই কনসলিডেশনে বাই করবো। হোয়াট ইজ কনসলিডেশন? একটা মার্কেট 5 টাকা থেকে এখানে 15 টাকা পর্যন্ত গেছে, ও ডেস্টিনেশন 20 টাকা পর্যন্ত। ও কি 15 টাকা থেকে এইভাবেই 20 টাকা চলে যাবে? না, যাবে না। ও কনসলিডেশন নিয়ে যাবে। প্রাইজের কারেকশন বলে এটা আমরা, কনসলিডেশন মিনস প্রাইজের কারেকশন। এবার ও এইখান থেকে একটা কারেকশন নিল প্রাইজের, ধরেন এইখান থেকে মার্কেট 10 টাকায় আসছে, এবার এই 10 টাকা থেকে প্রাইস আবার 20 টাকায় যাবে। এই যে জোনটা আছে, এই জোনটারই আমরা বলি কনসলিডেশন। বেশিরভাগ মানুষ কনসলিডেশনই বুঝে না, দ্যাটস ওয়াই বেটার এন্ট্রি নিতে পারে না। ধরেন আমি এই জায়গা থেকে বাই করলাম, আপনি কি এখান থেকে বাই করবেন? আমি কিন্তু আপনারা বলছিলাম, ওয়ারেন বাফেটের একটা কথা আছে যে আমি উপরের থেকে বাই করি না, নিচের থেকে সেল করি না। তাইলে আপনার এইটা ধরেন টিপি, যদিও আমি এটা গত ভিডিওতে বুঝাইছিলাম, এন্ট্রি আর এক্সিটের ভিডিওতেও বুঝাইছিলাম, বাট আমি আজকে এটা কেন বলতেছি? বিকজ স্ট্র্যাটেজি মেকিং এর ক্ষেত্রে আমার এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা বুঝাবো। অ্যান্ড হোয়াট ইজ স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজি মানে হইলো নিজস্ব একটা ট্রেডিং করার ধরন। লাইক এত বড় সেলিং এর পরে এখান থেকে একটা বাইং ক্যান্ডেল আসছে, সবাই ঢুকবে, আমি এখানে ঢুকবো না। দ্যাট ইজ মাই ওয়ান স্ট্র্যাটেজি। ওকে, আমি একটা করে দেখাচ্ছি। আমি একটা ট্রেড নেওয়ার আগে অ্যাটলিস্ট 4টা থেকে 5টা কনফার্মেশন থাকে। চ্যালেঞ্জ দিলাম আপনারে, আপনি 30টা ট্রেড নেবেন, আপনার যতগুলো রুলস রেগুলেশন আমি আপনারা বলছি এগুলো সব টিকমার্ক হবে। তারপরে এই 30টা ট্রেড নেওয়ার পরও আপনি যদি বলেন যে আমি মার্কেট সেন্টিমেন্ট বুঝি না, তাইলে আপনার জন্য ট্রেডিং না। ওকে, যাই হোক। সো এইটা ধরেন আমার টিপি। এবার মার্কেট 5 টাকা থেকে 10 টাকা বা 15 টাকা পর্যন্ত এখানে মুভ করলো। ওকে, অ্যান্ড ধরেন 20 টাকায় আমার টিপি, টাকা দিয়েই বুঝাই। এবার আমি এই জায়গা থেকে যদি বাই করি, এইখান থেকে যদি আমি বাই করি, আমার স্টপ লস কই হবে? অবভিয়াসলি সুইং স্টপ লস হবে। সো আমার এইখান থেকে যদি বাই হয় অ্যান্ড এইটা যদি আমার এসএল হয়, বিকজ আমরা সুইংয়ে স্টপ লস দিই, আপনি চাইলে 50%ও দিতে পারবেন, সমস্যা নেই, আমি বুঝাই আপনারে। সো এইটা হলে আপনার টিপি, আপনি এখান থেকে বাই করতেছেন, এই জায়গাটুক আপনার টিপি, অ্যান্ড এই জায়গাটুক হইলো আপনার লস, যেটা আমরা বলি স্টপ লস। এইবার আপনি কি করলেন? একটা মার্কেট বাই হয়েছে, কনসলিডেশন 0.5 লেভেল থেকে বাই করলেন বা 0.3 লেভেল থেকে বাই করলেন। ফিবোনাকি রিট্রেসমেন্টের ভিডিওটা দেখেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ যে কেন আমি 0.3 0.5 বলতেছি। এবার আপনি এই কনসলিডেশনের পরে এই লেভেল থেকে যখন বাই করবেন, যে লেভেলটা হলো 0.3 অথবা 0.5 এর লেভেল, সো মোস্ট অফ দ্য টাইম এখানে 5ই হয়। আমি বলি না আপনি 5 থেকেই বাই করবেন, জাস্ট একটা লেভেল দেখাচ্ছি। আপনি যদি কনসলিডেশনে বাই করেন, এবার আপনার টিপি কিন্তু এইটাই, দ্যাট ইজ ইউর টিপি, অ্যান্ড এইখান থেকে আপনি এন্ট্রি নিছেন, দ্যাট ইজ ইউর এসএল। দেখছেন এই যে আপনার এসএল, অ্যান্ড এই যে আপনার টিপি। জাস্ট
কনসলিডেশনে ট্রেড নেওয়ার ফলে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখেন। এবার এই এসএল পর্যন্ত এইখান থেকে যদি আপনার এন্ট্রি হয়, আমি এখান থেকে লেখা দিই, দ্যাট ইজ ইউর এন্ট্রি। সো এখান থেকে যদি এন্ট্রি হয়, এখানে যদি আপনার $200 লস দেওয়া থাকে, তাহলে ওইটার এগেনস্টে আপনি মোটামুটি $100 মতন কামাইতে পারবেন, মানে 0.5 আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও হবে। বাট এই জায়গায় যদি আপনার $200 রিস্ক হয়, এখানে আপনি $600 কামাইতে পারবেন। এবার আপনি বলেন, সেম রিস্ক, $200 রিস্ক, এক জায়গা থেকে $100 কামাচ্ছেন, আরেক জায়গা থেকে $600 কামাচ্ছেন, কি করবেন আপনি? দ্যাট ইজ মাই ওয়ান স্ট্র্যাটেজি, যেটা আমি ট্রেডিং রোড ম্যাপ, এন্ট্রি এক্সিট কই নেবেন ওইটার ভিতরে আলোচনা করার ট্রাই করছি। এবার আসেন যে আমি আপনার যেটা বললাম, এই জায়গা থেকে দুনিয়ার সবাই বাই করবে, যেখান থেকে দুনিয়ার সবাই বাই করে ভাই, ওই জায়গাতে আমি নাই। আমার যদি বোমাও মারে, তাহলে আমি ওইখান থেকে বাই করবো না। অ্যান্ড এটা আমি, আপনি যদি এখান থেকে গোল্ডের মার্কেট খেয়াল করেন, তাহলে দেখবেন আমি এই জায়গাতে অনেক দিন আগেই কিন্তু আপনার বলছিলাম, এই যে লেভেলটা দেখতেছেন, আমি কিন্তু গোল্ডের ক্ষেত্রে এইখানেই বলছিলাম যে আমার যদি বোমা মারে, আমি বোমা মারলেও এই লেভেলের আগে বাই করবো না। চলেন, এটা কোন ভিডিওতে, এই যে কোন কোন কনফার্মেশন পেলে আপনি ট্রেড এন্ট্রি নেবেন খেয়াল করেন। এই জোনটা, এই ভিডিওটা 4 দিন আগে আপলোড করা, মানে 4 দিন আগে শুট করা, 2 দিন আগে আপলোড হয়েছে। আমার যদি বোমাও মারে, বোমা চিনেন, বোমা মারলেও আমি এই জোনটা লিকুইডেট হওয়ার আগে আমি এখানে বাই করবো না। হ্যাঁ, আমি কনসলিডেশনের বাই চাই, ঠিক আছে, বাট এই জোনটা লিকুইড আগে হবে, এই জোনের স্টপ লসটা আমি চাই। দিস ইজ মাই জোন, এটা আমার জোন। এবার মার্কেট নিচে ওকে শুনেন, এই স্টপ লসটা হিট হবে, দেন এখান থেকে একটা কনফার্মেশন পাবো। ফার্স্ট কনফার্মেশনে তো সবাই ঢুকবে, সো আমি ফার্স্ট কনফার্মেশনে ঢুকবো না, আমি সেকেন্ড কনফার্মেশনে ঢুকবো। দিস ইজ মাই স্ট্রাকচার। এবার আমি এখান থেকে যদি ঢুকতে পারি, বেশিরভাগ মানুষ চিন্তা করবে অনেক বড় বাই হবে, আমার অত দরকার নাই, আমার এই পর্যন্ত হইলেই হবে, এখান থেকে বাই করবো, এখানে বের হয়ে যাবো। ওকে, এবার আপনি এইখান থেকে জাস্ট গোল্ডের মার্কেটটা খেয়াল করেন। এটা দেখানোর রিজন কি, এই ভিডিওটা আমি ওই দিনই শ্যুট করছিলাম, আমি একদিনে 2-3টা ভিডিও শ্যুট করে ফেলি মার্কেট বন্ধ থাকলে। সো যাই হোক, সো এই ভিডিওটা আমি শ্যুট করছিলাম আজকে, যেমন মার্কেট বন্ধ, বাট একটা ভুলের কারণে এই ভিডিওটার সাউন্ড আসে নাই। ওকে, এই জন্য এই ভিডিওটা আবার শ্যুট করতেছি, বাট ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি কেমনে বানাবেন সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনার জন্য অনেক বেশি প্যারা হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা আবার শ্যুট করতেছি। দেখেন, এই জোনটার আমি কথা বলছিলাম যে আমার যদি জানো চলে যায়, আমি এই জোনের আগে কিচ্ছু করবো না। এই যে দেখেন, এবার এই জোনের মার্কেট রিয়াকশন দেখেন, এই যে এই জোনে আছে, কোনো কনফার্মেশন পাইছেন? এইখানে এগ্রেসিভ সেল না, দেয়ার ইজ নো কনফার্মেশন। কই পাইছেন কনফার্মেশন? এই যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, এই যে ডাবল ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। আর কেউ যদি চিন্তা করে রেঞ্জ, যেমন আমি ক্যান্ডেলস্টিকের দিন দেখাইছিলাম হোয়াট ইজ রেঞ্জ, আমি বলছিলাম এই টাইপের কনসলিডেশন করবে। সো আপনি এই জোনটা যদি রেঞ্জ মার্ক করেন, এই রেঞ্জের উপরে গেলে পরে আপনি এখান থেকে বাই করবেন। ওকে, সো সেম লেভেল, কেউ যদি এটা রেঞ্জ মার্ক করে, তাও এইখানে কনফার্মেশন লাগবে। বাদ দেই, আফটার কনফার্মেশন আপনি কিন্তু এখান থেকেই এন্ট্রি নেবেন। বেশিরভাগ মানুষ উপরের থেকে এন্ট্রি নিয়ে নিবে, বাট আমি উপরের থেকে এন্ট্রি নেই নাই। আমি কোত্থেকে নিয়েছি? মার্কেট নিচে আসছে, সবার কনফার্মেশন দিছে এইটা। এবার যারা যারা এইসব জায়গা থেকে আপের জন্য ট্রেড নিয়ে নিছে, এদের সবার স্টপ লস এই যে দেখেন। আর দিস ইজ আ লিকুইডিটি সুইপ ক্যান্ডেল, এটা লিকুইডিটি সুইপ ক্যান্ডেল, বুঝাই যায়। সো এত বড় সেলিং এর পরে ওই নিড বাই, এটা সবাই জানে। অ্যান্ড আমি আপনার বলছিলাম যে এই জোনের নিচে কিচ্ছু করবো না। অ্যান্ড যদি খেয়াল করে দেখেন, এই জোনটা কিন্তু ভালো মানের সাপোর্ট কাজ করছে, বাট আমি এখান থেকে না, আমি এখান থেকে করবো, ফার্স্টেই বলে দিছি। বিকজ আমার এক্সপিরিয়েন্স আমার বুঝাই দিছে মার্কেটের মেজরগুলা কাজ করে, মাইনরগুলা কম কাজ করে। আর গোল্ড, বিটিসি, সিলভার, ইথেরিয়াম, ডাউ জোন্স, প্রাইস ওরিয়েন্টেড মার্কেটগুলোতে এই জিনিসগুলো আরও স্ট্রং লেভেলগুলোয় বেশি কাজ করে। যাই হোক, সো এইটা ছিল আমার কনফার্মেশন। সো এই দেয়ার ইজ নো কনফার্মেশন, এখান থেকে আমি ক্যান্ডেলস্টিক কনফার্মেশনই পাই না, এন্ট্রি করে নিব। সো আমি কি বলছি, একটা মার্কেট এখান থেকে সবার আগে সেল আসবে, বাই আসবে, এইখানের কনফার্মেশনে সবাই ঢুকবে, যেখানে সবাই ঢুকবে সেখানে আমি ঢুকবো না। এবার আমি হয়তো এখানের কনসলিডেশনে ঢুকবো, আর না হইলে স্টপ লসের হিটের পরে ঢুকবো। সো আমার এন্ট্রি হবে এই কনসলিডেশনে। যদি কনসলিডেশনের পরের কনফার্মেশন পাই, তাহলে আমার স্ট্রাকচারটা কেমন হবে? মার্কেট সেল, বাই, সবার কনফার্মেশন, এখান থেকে যে ট্রেড নেওয়ার নিবে, হয়তো আমি এখান থেকে ট্রেড নিব, আর না হলে এখান থেকে ট্রেড নিব। এবার দেখেন তো এই কনফার্মেশনে আপনি এখান থেকে এন্ট্রি পাইছেন কিনা। অ্যান্ড কি বলছি, আমার এক্সপেকটেশন মানুষের থাকতে পারে এই পর্যন্ত, আমার এক্সপেকটেশন এই লেভেল, অ্যান্ড এই লেভেলেই কিন্তু আমি বের হয়ে গেছি। এটাই হলো সব থেকে মজার জিনিস। এই জন্য আমি আপনারা অনেকবার বলি, সেম জায়গায় আপনি ট্রেড করবেন, আমিও ট্রেড করবো, আমারটা প্রফিট হবে, আপনারটা লস হবে। বিকজ আপনার কাছে ওই জিনিসটা নাই যেটা আমার কাছে আছে, দ্যাট ইজ এক্সপিরিয়েন্স। বিকজ আমি মার্কেটের ওই লেভেলগুলো দেখছি যেগুলো আপনি দেখেন নাই। আচ্ছা যাই হোক, দিস ইজ মাই স্ট্র্যাটেজি। হোয়াট ইজ মাই স্ট্র্যাটেজি? যে এইখানে যদি একটা মার্কেটের লেভেল থাকে, এই লেভেল পর্যন্ত আসলে কনফার্মেশন অবভিয়াসলি পাবেন, এখান থেকে সবাই বাই করবে।
বাট আইডিয়ালি বড় মোমেন্টাম যদি থাকে মার্কেটে, হয়তো আমি কনসলিডেশনে এই জোনটার 0.3 বা 5 লেভেল থেকে বাই করব আফটার কনফার্মেশন, আর না হলে এই জোনের লিকুইডেশন হওয়ার পরে আমি এখান থেকে বাই করব, এর আগে আমি করব না। এবার মজার বিষয় হলো সবার জন্য এন্ট্রি যদি হয় এইটা, আমার জন্য এন্ট্রি এখানে, যদিও আমি এখানে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবো, বিকজ আমি বড় টাইম ফ্রেমে যেটা দেখতেছি ছোট টাইম ফ্রেমে ওইটা আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। ইটস কল মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। ওকে, সো এইখানে যদি আমি এন্ট্রি নিতে যাই আমার কিন্তু অনেকগুলা কনফার্মেশন লাগবে, স্ট্র্যাটেজির কনফার্মেশন। সো এইখানে আমি জাস্ট আমার স্ট্র্যাটেজির কনফার্মেশনগুলো দেই যে এই জায়গাতে আমি ট্রেড নেওয়ার ক্ষেত্রে কি কি জিনিস ফলো করছি। 1 নম্বর জিনিস যেটা ফলো করছি সেটা হলো আমার মার্কেটের স্ট্রাকচারের ধরন। সবাই যেভাবে চিন্তা করে আমি সেইভাবে চিন্তা করি না। আচ্ছা, 1 নম্বর কনফার্মেশন কোনটা? এসএল হিট, এসএল হিট। ওকে, সো আমি সর্বপ্রথম একটা জায়গাতে যায় দেখি মার্কেটের কোন লেভেলে স্টপ লস পড়ে আছে, বিকজ রিটেইলারদের স্টপ লসেই যারা মার্কেট মেকার আছে, ইনস্টিটিউশনাল আছে, ব্যাংক আছে, হেজ ফান্ড আছে, এরা টাকা কামায়। সো আপনি যদি রিটেইলারদের স্টপ লসগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারেন কোন কোন জায়গায় রিটেইলারদের স্টপ লস আছে, আপনার ট্রেড অনেক ইজিলি ফাইন্ড করতে পারবেন। 1 নম্বর। 2 নম্বর আমার যে কনফার্মেশন লাগে সেটা হলো সেশন, বিকজ সেশন আমার কাছে টু মাচ ইম্পর্টেন্ট। আপনারা অনেক শুনছেন, অ্যান্ড আমি যখন লাইভ করতাম তখন আপনারা দেখছেন আমি কিন্তু উইদাউট সেশন ট্রেড করি না, বিকজ একটা মার্কেটে অল দ্য টাইম ভলাটিলিটি থাকবে না। হোয়াট ইজ ভলাটিলিটি? ধরেন এইটা একটা 5 মিনিটের ক্যান্ডেল, এইটাও একটা 5 মিনিটের ক্যান্ডেল। যখন একটা 5 মিনিটের ক্যান্ডেলের ভিতরে অনেক ছোট ছোট ক্যান্ডেলের বডি হয় তখন ওইখানে মার্কেটের রিজেকশন থাকে, ভলাটিলিটি থাকে না। আর সেম অ্যামাউন্ট 5 মিনিটেই যখন মার্কেটে বড় বড় ক্যান্ডেল হয় ওইটার আমরা হাই ভলাটিলিটি বলি, হাই ভলিউম বলি। যখন মার্কেটের হাই ভলাটিলিটি ভলিউম থাকে ওইখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি কাজ করে, আমাদের টেনশন কম হয়। ট্রেড নেওয়ার পরে যখন মার্কেটের ভিতরে লো ভলাটিলিটি থাকে, এই ফ্ল্যাকচুয়েশন চললে আমরা অনেক বেশি প্যানিক করি, বাট যখন আমরা মোমেন্টামে ট্রেড ক্যাপচার করে ফেলতে পারি তখন আমাদের অনেক বেশি প্যানিক হয় না। ওকে, যেই মুভ আমার 4 ঘন্টা দেওয়ার কথা আমি অনেক বেটারলি ট্রেড করতে পারলে ওই মুভ আমি আধা ঘন্টা অ্যাচিভ করে ফেলতে পারি। সো লো মোমেন্টামে ট্রেড করা টু মাচ টাফ, দ্যাটস ওয়াই আই অল দ্য টাইম ট্রেড হাই ভলিউমে মার্কেটে। ওকে, দ্যাটস ওয়াই সেশন ইম্পর্টেন্ট। যখন মার্কেটের সেশন ওপেন হয় তখন মার্কেটের ভিতরে হিউজ অ্যামাউন্ট হাই ভলাটিলিটি থাকে, ওই সময় ট্রেড করে মজা পাওয়া যায়। সো এটা হলো আমার 2 নম্বর কনফার্মেশন। 3 নম্বর কনফার্মেশনের কথা যদি আমি বলি, এখানে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস ইটস হিউজ ইম্পর্টেন্ট ফর মি, বিকজ আপনি একটা মার্কেটের 1 ঘন্টার স্ট্রাকচার দেখছেন এইখান থেকে এই পর্যন্ত আসছে। ওকে, আপনি যখন 5 মিনিটে শিফট হবেন তখন দেখবেন মার্কেটের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হচ্ছে। ওকে, এই জায়গাতে 1 ঘন্টার স্ট্রাকচারে আপনি যখন নর্মালি একটা সুইং পাবেন, 5 মিনিটের স্ট্রাকচারে দেখবেন এই মেজর সুইংগুলোর ভিতরে মাইনর সুইং ক্রিয়েট হয়েছে অনেক বেশি। অ্যান্ড এই যে কনফার্মেশনটা আপনি দেখছেন, নর্মালি যখন মার্কেট নিচে আসতেছে তখনই কিন্তু লোয়ার টাইম ফ্রেমে এই স্ট্রাকচারটা হয়ে আসতেছে। যখন আপনি লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে যান তখন এই স্ট্রাকচারটা ডাবল হয়ে যায়। ইটস কল চোক, এটা আমরা শর্টার টাইম ফ্রেমের চোক বলি। দ্যাটস ওয়াই মাল্টি টাইম ফ্রেম ইম্পর্টেন্ট। মাল্টি টাইম ফ্রেম ইম্পর্টেন্ট হওয়ার আরেকটা রিজন হইলো আমি ছোট মার্কেটে গেলে অনেক বেশি মাইনর সুইং পাই। সো মাইনর সুইং আমারও অনেক বেশি পেইন দেয়। আপনি এই ভিডিওটা দেখলে অনেক ইজিলি বুঝা ফেলবেন যে আমি কেন ছোট টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে নিষেধ করছি। আমার এখানে দেওয়া আছে, একদিনের টাইম ফ্রেম দিছি, 4 ঘন্টার, 1 ঘন্টার, 15 মিনিট, 5 মিনিটের টাইম ফ্রেমে যে আমি শিফট হয়ে দেখাইছি যে কেন লোয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস অনেক বেশি ভেজাল। সো এন্ট্রি এক্সিটের এটা দেখলে আপনি এটা বুঝবেন যে কেন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। সো আমি একটা ট্রেড নেওয়ার আগে আমি যে বলি আমার স্ট্র্যাটেজি, এবার এই স্ট্র্যাটেজিগুলো আমার প্রত্যেকটা ফলো করা লাগে। 1 নম্বর, আমি কোনো জোন পাইছি বাট ওই জোনে আসলেই আমি ট্রেড নিয়ে নিই না। আমি জোনে আসলে দেখি যে মার্কেট সেন্টিমেন্ট কি, অ্যান্ড ওই মার্কেটে রিটেইলার ট্রেডার কিভাবে বিহেভ করতেছে, কোন প্যাটার্নে, কোন চার্ট প্যাটার্নে, কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, কোন আইসিটির কোনো প্যাটার্নের ভিতরে কিভাবে ট্রেড নিতেছে, ফেয়ার ভ্যালুতে রিটেইলার কিভাবে বিহেভ করতেছে, এই জিনিসগুলো আমি শর্টার টাইম ফ্রেমে দেখা ফেলি। দেন আমি সেশন দেখি যে আমার যেই সেগমেন্টে আমি ট্রেড করি ওইটা কি সেশনের আন্ডারে পড়তেছে, বিকজ আমি লো ভলাটিলিটিতে ট্রেড করে অনেক বেশি অভ্যস্ত না, আমার অনেক বেশি পেইন লাগে। দেন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস হইলে আমি একটা বেটার কনফার্মেশন পাই। এই 3টা কনফার্মেশন হওয়ার পরেই আমি কোথাও ট্রেড নেওয়ার ট্রাই করি, তার আগে আমি ট্রেড নেওয়ার ট্রাই করি না। আরও একটা কনফার্মেশন আছে যেটা আমি অল দ্য টাইম খুঁজি, সেটা হলো 4 নম্বর, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো আমি কি ওই জোনের লং টাইম বায়ার নাকি স্ক্যাল্পার। বিকজ আমি একটা পজিশন ধরলাম, ধরেন একটা মার্কেট এখান থেকে আসলো, দিস ইজ আ সাপোর্ট লেভেল, আমি এখান থেকে লেখা দিই, ধরেন এটা একটা সাপোর্ট লেভেল। এবার এই সাপোর্ট লেভেলে আসলে আমি বাই করব, ঠিক আছে, হয়তো আমি কনসলিডেশনেই বাই করব,
বাট আমার এক্সপেকটেশন কতটুক, আমি কি আপ মার্কেটে ট্রেড নিচ্ছি না ডাউন মার্কেটে ট্রেড নিচ্ছি। যদিও এটা আমি সবার আগে চিন্তা করি যে আমি ওই মার্কেটের বায়ার অর সেলার, এন্ড আমি সবার এটাই বলি, আপনি সবসময় মার্কেটের ট্রেন্ড খুঁজবেন, আপ মার্কেটে আপের ট্রেড খুঁজবেন, ডাউন মার্কেটে ডাউনের ট্রেড খুঁজবেন। দ্যাটস ওয়াই পিপল সে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। সো ট্রেন্ড আমাদের জন্য অনেক ভালো। সো ট্রেন্ডটা যদি ভালো হয়, এবার ধরেন আমি এখানে একটা সাপোর্ট লেভেলে ট্রেড নিচ্ছি, বাট আমার এইখানে যদি এন্ট্রি থাকে, হোয়াট ইজ মাই এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন কতটুক, এখান থেকে আমার এক্সপেকটেশন কি এই পর্যন্ত থাকবে না আমার এক্সপেকটেশন এই পর্যন্ত থাকবে, এটা আমি সবার আগে ডিসাইড করি, দেন আমি এই জিনিসগুলো দেখি। যদিও আমার স্ক্রিপ্ট থাকে না ভিডিও বানানোর, দ্যাটস ওয়াই আমার একটু প্যারা হয়ে যায় আর কি সব কিছু গুছায় বলতে, বাট যাই হোক। তো সবার আগে আমার যেটা ইম্পর্টেন্স থাকে সেটা হলো মার্কেটের পজিশন, আমি কোন পজিশন নিতে চাই, আমি কি ওইখানে ইন্ট্রাডে করবো না আমি স্ক্যাল্প করবো। যদি আমি স্ক্যাল্পিংয়ের চিন্তা থাকে আমি ওইখানে লট বেশি ইউজ করি, আর আমার যদি ডে ট্রেডিংয়ের চিন্তা থাকে আমি ওইখানে 1-2 লট মাইরা রেখে দিই, শেষ, ওইটা আমি হোল্ড করি। বাট যখন স্ক্যাল্পিং করি তখন আমি চিন্তা করি যে 20-10 লট মাইরা জাস্ট ওইখান থেকে প্রফিট নিয়ে তাড়াতাড়ি বের হও, বিকজ এইখান থেকে আমি এন্ট্রি নিলে মার্কেটের কন্ডিশন যদি ডাউনে থাকে এত বড় এক্সপেকটেশন আমি নিতে পারবো না। দ্যাটস ওয়াই বেশিরভাগ মানুষ এইসব লেভেলে আইসা লস করে, এই যে এইসব লেভেলে মানুষ আইসা লস করে। কেন লস করে? বিকজ এরা ট্রেড তো নেয়, চিন্তা করে যে এত বড় সেলিং আসছে মার্কেটে, এত বড় সেলিংয়ের বাইং পাবো, এইখান থেকে এই পর্যন্ত এত বড় সেলিং আসছে, মার্কেট ফল চলে আসছে, তাই এত বড় সেলিংয়ের ভিতরে আমি যদি কিছু তো পাইবই। দ্যাটস ওয়াই এরা এখান থেকে অনেক বড় এক্সপেকটেশন নিয়ে ফেলে। বাট আমার এক্সপেকটেশন এত বড় না, আমার এক্সপেকটেশন খুবই ছোট। আমি আপনারা বলছিলাম যে হোয়াট ইজ মাই এক্সপেকটেশন। সো আমার এক্সপেকটেশন হলো এই যে এখান থেকে জাস্ট লিকুইডিটি সুইপ হয়েছে, এখান থেকে কনফার্মেশন দিচ্ছে সবাই এখান থেকে এন্ট্রি নিবে, আমি এখান থেকে এন্ট্রি নিব না, আমি কনসলিডেশনের পরে এন্ট্রি নিব। সো আমি এখান থেকে এন্ট্রি নিলে আমি এইখানে বের হয়ে যাব। এবার এতটুকের ভিতরে আমি 20-25 হাজার 30-40 যা লাগে আমি কামায় বের হয়ে যাব। এইটার জন্য আমার বড় বড় মুভ ধরার দরকার নেই। হ্যাঁ, আমি বড় বড় মুভ ধরতে পারি, সেটা অবভিয়াসলি ডাউন মার্কেটে, বিকজ অফ গোল্ডের ট্রেন্ড এখন ডাউনে। সো ডাউন মার্কেটে আমি ডাউনের জিনিস খুঁজতে পারি। লাইক ধরুন একটা মার্কেটে এখান থেকে স্ট্রাকচার করছে, সেল আসছে, এন্ড ওর কন্ডিশনও ডাউনে। সো এখান থেকে যদি আমি বাই করি, এক্সপেকটেশন কতটুক? হয়তো এই পর্যন্ত 0.3 বা এই পর্যন্ত 0.5, এর বেশি আমি এক্সপেকটেশন রাখতে পারবো না। বেশিরভাগ মানুষের এই মিসকনসেপশন থাকার কারণে অনেক বড় বড় লস হয়, বিকজ তারা একটা পজিশন থেকে যদি ট্রেড নেয়, এটা ধরেন ওদের এসএল, এন্ড এই পর্যন্ত ওদের টিপি, খারাপের কিছুই নাই, প্রফিটেও থাকেও, ঠাস করে পড়ে যায় মার্কেট, বিকজ ও জানে না ও কোন এক্সপেকটেশনে কতটুক ট্রেড করবে, ওইখানে ইন্ট্রাডে করবে না স্ক্যাল্পিং করবে। সো আমি যেহেতু ডাউন মার্কেটে ট্রেড করতেছি, আমার টিপি তো উপরে পর্যন্ত হইতে পারে না, আমার টিপি এই পর্যন্ত হবে। সো আমি এখান থেকে এতটুক মুভি চাই, ইটস কল ডাউন মার্কেট কনসলিডেশন। একটা মার্কেট ডাউন আসছে, এখান থেকে আমি এতটুকুই চাই, এর বেশি চাই না। হ্যাঁ, আমি লম্বা চাই, বাট সেটা যাতে এই লেভেলের 50% লেভেল থেকে যদি আমি সেল করি, তাইলে আমার এক্সপেকটেশন বড় থাকতে পারে। ইটস কল কন্টিনিউশন মার্কেট। সো আমার মার্কেট যদি ডাউনে থাকে, যখন ডাউন মার্কেটে বাই করবো, ইটস কল কাউন্টার বাই, ইটস নট লং, এটা আমি লং করবো না। বাট এইখান থেকে যখন সেল করবো তখন আমার এক্সপেকটেশনটা একটু বড় থাকবে। আবার যখন আমি এখান থেকে একটু বাই করবো, ছোট বাই করবো, বিকজ আমি কাউন্টার ট্রেড নিচ্ছি, ডাউন মার্কেটে আপের ট্রেড নিচ্ছি, এইখানে আমি বড় এক্সপেকটেশন দেখাইতে পারবো না। এটা মানুষের একটা মিসকনসেপশন, এটা ভুল। দ্যাটস ওয়াই মানুষ অনেক বড় বড় লস করে। আমি আবার যদি দেখাই, আপ মার্কেটের ভিতরে বাই করছি আমি, ওকে, উপরের থেকে তো আমি বাই করতে পারবো না, বিকজ ওয়ারেন বাফেট বলছে উপরের থেকে বাই করলে লস করাই দিবে, যেহেতু আমি ট্রেড করতেছি। সো আমি বাই করবো কনসলিডেশনে, দিস ইজ মাই বাইং লেভেল। এবার এই জায়গা থেকে বাই করলে মার্কেটের কন্ডিশন যদি আপে থাকে, কন্টিনিউশন আপ মার্কেট হয়, তাইলে এখান থেকে বাই করলে আমার এক্সপেকটেশন বড় থাকতে পারে। বাট এখান থেকে যখন আমি আমার সেল করব, আমার এক্সপেকটেশন 0.3 অ্যান্ড এক্সপেকটেশন হলো 0.5। ইট ডিপেন্ড আপনার যদি কোনো স্ট্র্যাটেজি থাকে। স্ট্র্যাটেজি মানে ট্রেডিং করার ধরন। এবার আমি তো আর এখান থেকে বাই করতে পারবো না, এত বড় সুইংয়ের পর এখান থেকে তো বাই হবে না। পাই মার্কেটে উপরের থেকে বাই করি না, আমি কনসলিডেশনে বাই করি, এখান থেকে বাই করি, এইটা আমার বাইং লেভেল। এবার এখান থেকে আবার বাই করলাম, এবার এত বড় সুইং আমি কি উপরের থেকে বাই করতে পারবো? নো, আমি এখান থেকে কাউন্টার ট্রেড করব। সবাই কাউন্টার ট্রেড করতে পারে না। যদি আপনার মনে হয় আপনার কাউন্টার ট্রেড করার এক্সপিরিয়েন্স আছে, তাইলে এইসব জায়গায় ঢুকেন, নাহলে অল দ্য টাইম চিন্তা করবেন যে আপ মার্কেটে আপের ট্রেড নেওয়ার, ডাউন মার্কেটে ডাউনের ট্রেড নেওয়ার, বাইচা যাবেন ঝয় ঝামেলা থেকে। ওকে, এবার এখানে খেয়াল করেন, আমি বলছিলাম সেকেন্ড কি, আমার সেশনের কনফার্মেশন, বিকজ আমি সেশনের কনফার্মেশন চাই। তো আমি আপনার সেশনের কনফার্মেশনটাও বুঝাই এই জোনে। আমি আবারও বলি, এই জায়গায় কিন্তু আমি আগেই বলছিলাম, এই ভিডিওটা দেখেন, এই পুরো জায়গার ডিসক্রাইব আমি করে রাখছি যে আমি কোন জায়গা থেকে বাই করবো। দেখেন, এই যে এখান থেকে বইলে রাখছি আমি কোথেকে বাই করবো। এই জোন পর্যন্ত তখনও মার্কেট আসে না। এখানে যদি প্রাইস দেখেন, তখন ছিল মোটামুটি 4000-এর মতন ছিল, 3994-এ ছিল মার্কেট। আমি স্ট্রাকচার ড্রয় করে রাখছি, আমি এখান থেকে বাই করবো না। বাট ওই ভিডিওটা আমি মূলত সাউন্ড হয় নাই,
বাট মার্কেট স্ট্রাকচার কিন্তু পুরো সেম। মার্কেটে আসছে, এখান থেকে সবাই ঢুকছে, বাট আমি এইখান থেকে ঢুকছি। দিস ইজ দ্য লেভেল। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে ইন্ডিকেটরটা ইউজ করে রাখি, তাইলে আপনি বুঝবেন যে সেশনের কনফার্মেশন আমার জন্য কেন প্রয়োজন। ওকে, দিস ইজ মাই এন্ট্রি লেভেল। সো আপনি জাস্ট এই জায়গাটা একটা জিনিস খেয়াল করেন, কেন সেশন ইম্পর্টেন্ট। একটা জিনিস দেখেন, লন্ডন এগ্রেসিভ বাই হওয়ার পরে নিউ ইয়র্ক সেল উইথ লো কনসলিডেশন, সিডনি সেল উইথ লো কনসলিডেশন, টোকিও সেল উইথ লো কনসলিডেশন, লন্ডন সেল উইথ লো কনসলিডেশন, নিউ ইয়র্ক সেল উইথ লো কনসলিডেশন, অ্যান্ড পুরো নিউ ইয়র্কের পর থেকে সিডনি পর্যন্ত মোটামুটি যা ছিল, পরবর্তীতে সিডনি সেল, টোকিও সেল। আচ্ছা, এত সেলের পরে উই নিড আ বাই। আর আমরা কখন বাই করি? যখন আমার সাথে ম্যাচ করবে। এইবার দেখেন, আমি আপনার একটা মজার জিনিস বুঝাই। আমি আপনার কি বলছিলাম, যখন আপনার এক্সপেকটেশন ছোট থাকবে, আপনি জানবেন যে আপনি ইন্ট্রাডে করতেছেন ওর স্ক্যাল্পিং, আপনি কিন্তু এই জায়গা থেকে ট্রেড নেন নাই, নিছেন। একটা মার্কেটের সেল আসছে, সবাই তো এই জায়গা থেকেই ট্রেড নিবে কনফার্মেশনে, আপনি ট্রেড নেবেন এইখানে কনসলিডেশনে। আবার দেখাই স্ট্রাকচারটা, সেল, এখানে সবার কনফার্মেশন, রিটেলার, আমি রিটেলার না, আমি বিগ প্লেয়ার হইতে চাই। সো আমি হয়তো এই 50% লেভেল থেকে নিব, আর না হইলে স্টপ লস হিটের পরে নিব, ইট ডিপেন্ড। যদি মার্কেট স্ট্রাকচার বানায় 50% লেভেল ডান। এবার আপনার এন্ট্রি এইটা, এবার এইখান থেকে এন্ট্রি নিলে আপনি কিন্তু ডাউন মার্কেটে আপে ট্রেড নিচ্ছেন, ইটস কল কাউন্টার মার্কেট। কাউন্টার মার্কেটে আপনি এখান থেকে এন্ট্রি নিলে এই পর্যন্ত আপনার এক্সপেকটেশন থাকতে পারে না, তাইলে আপনি ট্রেডার না। এবার ডাউন মার্কেটে এখান থেকে এন্ট্রি নিলে আমার এই ফার্স্ট সুইং স্ট্রাকচার, এই মুভটুকি আমার দরকার, এই মুভটুকি আমার দরকার। এবার এখানে আমি 10 লট মাইরা দিলে $20,000 প্রফিট হবে ভাই, এই মুভটুকি দরকার। আবার বলি, মার্কেটের স্ট্রাকচার ডাউনে, ডাউন মার্কেটে আমরা আপে ট্রেড নেই না। এবার দেখেন, মার্কেটে এখান থেকে ঢুকছেন, এই যে এখান থেকে আপনি ঢুকতেই পারবেন না, কনফার্মেশনই পাবেন না, এদের স্টপ লস হিট করাই দিবে, এইখানে ঢুকবেন, বের হওয়ার সুযোগ পাবেন ভাই, বের হওয়ার সুযোগ পাবেন। যেই জায়গায় দেখেন সেল আসছে, এখানে সবাই ঢুকবে, আপনি ঢুকবেন কনসলিডেশনে, বের হওয়ার সুযোগ পাবেন। প্রফিট কি দিবে আমি জানি না, আপনার প্রফিট লস কি দিবে আমি জানি না। আপনার স্ক্যাল্পিং যদি কোনো স্ট্র্যাটেজি থাকে, 1 ঘন্টার হইতে পারে, সেটা 20 মিনিটের হইতে পারে, আপনি বের হয়ে যাবেন। জাস্ট আমি যে আপনার জোনগুলো বুঝাচ্ছি যে ফার্স্টের বার না ঢুকলে কি হবে, আর ফার্স্টের বার আপনি ঢুকতেও পারবেন না, বিকজ একটা এগ্রেসিভ ডাউন মার্কেটে একটুখানি বাইং হইলেই আপনি কনফার্মেশন পাওয়া যাবেন না যে এখান থেকে আমার বাই হবে। এবার এইখানে খেয়াল করেন, সিডনি সেল, টোকিও সেল, এত সুন্দর, পরে এইখান থেকে তো সবাই বাই করবে, বাট আমরা তো এইখান থেকে বাই করি না, আমরা তো কনসলিডেশনে বাই করি, হয়তো কনসলিডেশনে বাই করি, না হয় স্টপ লসে বাই করি। এবার কনসলিডেশন থেকে কনফার্মেশন পাইলে আপনি এইখান থেকে করলে এই সুইংয়েই বের হয়ে যাবেন। ডাউন মার্কেটে আপের ট্রেড দেখাচ্ছি আমি, ডাউন মার্কেটে ডাউনের ট্রেড দেখাইলে আপনি কিন্তু বড় বড় মোমেন্টাম ক্যাপচার করতে পারবেন, আমি সেটা দেখাচ্ছি না। বেশিরভাগ মানুষ ওয়েট করতে পারে না। ওকে, যাই হোক, এবার আমার এইখানের এন্ট্রির রিজন কি ছিল এই ভিডিওতে আমি পুরোপুরি বলে রাখছি। এত বড় সেল, এবার এখান থেকে মার্কেট যখন এইখানে আসবে, এটা তো সবার কনফার্মেশন না, এখান থেকে তো সবাই বাই করার ট্রাই করবে, বাট আই এম নট আ বায়ার অফ দিস এরিয়া, আমি এই লেভেলের বায়ার না। আমি এখান থেকে মাল্টি টাইম ফ্রেমে যাব। যদি আপনার স্ট্রং অ্যানালাইসিস থাকে তাইলে আপনি বুঝবেন, আর নাহলে বুঝবেন না। একটা মার্কেট এত সুন্দর সেলিংয়ের পরে যখন মার্কেট রিকভারি করে ফেলছে, নিউ ইয়র্কের স্টপ লস পড়ে আছে দেখছেন, অ্যান্ড লন্ডনের স্টপ লস যদিও এইখানে, বাট এইখানে যখনই মার্কেট ওপেন হওয়ার পরে নিউ ইয়র্কের স্টপ লস পড়ে আছে। সিডনি মার্কেটে যখন মার্কেট ওপেন হয়, সিডনি ইনস্ট্যান্ট খেয়াল করেন, এইখানে কিন্তু মার্কেটটা ছিল, এই যে সিডনি হলুদ কালার, ও অন হওয়ার সাথে সাথে একটা এগ্রেসিভ ক্যান্ডেল দিল, লিকুইডিটি সুইপ ক্যান্ডেল। একটা মার্কেট এইখান থেকে এই লেভেলে আসে, আর এই জায়গাতে আপনি দেখতেছেন একটা মার্কেটের সেশনের লিকুইডিটি, মানে স্টপ লস পড়ে আছে, মার্কেটের কন্ডিশন এইখানে আছে। মার্কেট ঠাস করে একটা মার্কেট ওপেন হয়ে যদি এখান থেকে এগ্রেসিভ সেল আসে, যে জায়গা থেকে আমি অনেক বড় বাইং ডিজার্ভ করি, বিকজ এত বড় সেলিংয়ের পর আমরা বাই খুঁজবো। আর আমি বলছি এই ভিডিওতে যে আমি অনেক বড় সেল খুঁজবো না, আমি বাই খুঁজবো। যাই হোক, সো এই জায়গা থেকে যখনই আপনার এই নিউ ইয়র্ক এটার স্টপ লস হিট হয়েছে, আর এখান থেকে যখন আপনি ক্যান্ডেল দেখে বুঝতেছেন লিকুইডিটি সুইপিং ক্যান্ডেল, দিস ইজ দ্য বাই আফটার কনফার্মেশন। এবার আপনি এইখান থেকে এতটুকু নিয়ে বের হয়ে যেতে পারেন। যদি আপনার সেশন বুঝেন তাহলে বুঝবেন যে এক সেশনের 2 ধরনের লিকুইডিটি থাকে। লাইক এইটা যদি কোনো সেশন হয়, খেয়াল করেন, একটা মার্কেট যদি এই লেভেলে থাকে, ও সবার আগে নিচের লিকুইডিটি নিবে, দেন উপরের লিকুইডিটিও নিবে। যদিও এটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি, আমি আপনার বুঝাইতে পারবো না এত তাড়াতাড়ি, বিকজ মার্কেটে আমি কিভাবে ট্রেড করি সেটা আমি জানি। বাট যাই হোক, আমি আমার স্ট্র্যাটেজিগুলো দেখাচ্ছি যে আমি কেমনে প্র্যাকটিস করি ওই জিনিসটা, আপনি চাইলেও করতে পারবেন, সমস্যা নেই। তাহলে 1 নম্বর হলো আমার এসএল হিট, 2 নম্বর হলো আমার সেশনের কনফার্মেশন, 3 নম্বর হলো আমি যখন 1 ঘন্টার মার্কেট দেখতেছি, অনেক প্লেন মার্কেট দেখতেছি,
বাট যখন আমি 5 মিনিটে যাচ্ছি তখন আমি মার্কেটের স্ট্রাকচার দেখতেছি। আর আমরা জানি না যে একটা মার্কেটের ভিতরে যদি সেল আসে, এইভাবে যদি কোনো সেল আসে, ইটস নর্মাল কনসলিডেশন, বাট যখনই এই কনসলিডেশনে ডাবল টপ বানায় ফেলে, তার মানে কি, ইটস কল্ড রিজেকশন। কনসলিডেশন, রিজেকশন দুটো ডিফারেন্ট জিনিস। আমি আবার আপনার এখান থেকে দেখাই। একটা মার্কেট আসতেছে, কনসলিডেশন নিয়ে আসতেছে, ইটস কল্ড কনসলিডেশন, ইটস কল্ড রিজেকশন। রিজেকশন মানে কি, বাইং প্রেশার দিচ্ছে। সো এই জায়গা থেকে বায়াররা যখন প্রেশার দিচ্ছে, বায়ারদের তো ট্রেড রান হচ্ছে, যেহেতু মার্কেটে এসে মাল্টিপল সুইং স্ট্রাকচার বানায় ফেলছে। এবার বায়াররা যখন এখান থেকে ট্রেড রান হচ্ছে, কোনো সময় উপরে চলে যায়, কোনো সময় এদেরকে লস করে যায়। এবার আপনার যদি স্ট্রং কোনো স্ট্র্যাটেজি থাকে, তাহলে আমার মতো আপনার সেকেন্ড টাইমে ঢুকবেন, আপনি ফার্স্টের বার ঢুকবেই না, হইতে পারে মাঝে মধ্যে ট্রেড মিস করতেছেন। সো 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি মার্কেটের ভিতরে এই টাইপের কনসলিডেশন নিয়ে মার্কেট নিচে আসতে দেখতেছি। বাট যখন আমি 5 মিনিটের কোনো টাইম ফ্রেমে যাই, এই টাইপের স্ট্রাকচার দেখি, তার মানে রিজেকশন স্টার্ট হয়ে গেছে। আর একটা মার্কেটের এইটাই নিয়ম থাকে, ওকে? একটা মার্কেট এখান থেকে আসছে, প্রাইস ছেড়ে জাস্ট থামায় দেয়, রিজেকশন। এবার এই রিজেকশনের যে এরিয়াগুলা, এখানে রিটেইলার ট্রেডাররা ট্রেড করে। এরা কি চিন্তা করে যে মার্কেটের এটা দুটো লেভেল মার্ক করে দেয়, যদি মার্কেট নিচের দিকে ব্রেকডাউন হয়, ডাউনের ট্রেড নিয়ে ফেলে, আর যদি মার্কেট উপরের দিকে ব্রেক হয়, আপের ট্রেড নিয়ে ফেলে। তখন কি হয়, যদি মার্কেট আপে যায়, ওইটা তো সমস্যা নাই, বিকজ অফ কনসলিডেশন একটা লেভেল পর্যন্ত মার্কেট যাবে। আর যদি মার্কেটের ট্রেন্ড ডাউন দিকে হয়, তাহলে তো এইখান থেকে আইসা এখান থেকে নিচেই পড়ে যাবে। অ্যান্ড ওর এক্সপেকটেশন অনুযায়ী এই আপে ব্রেক করার পরে, লাইক এইখান থেকে এই জোনটা ব্রেক করার পরে, ও যদি এইখান থেকে ট্রেড নিয়ে কনসলিডেশনে যদি এই পর্যন্ত ব্রেক হয়ে যায়, ও প্রফিটেবল ট্রেডার। আর এই জায়গা থেকে ট্রেড নিয়ে যদি ও এই পর্যন্ত হোল্ড করে রাখে, তাইলে ওর স্ট্র্যাটেজি নাই ডাউন মার্কেটে। এবার ডাউন মার্কেটে যদি নিচের থেকে আরও সেলিং আসে, তাহলে আমি ট্রেড নিব না, বিকজ একটা মার্কেট অলরেডি সেল হয়েছে, একটু কনসলিডেশন আসতেছে, আমি এখান থেকে আবার সেল নিব। খুব কম টাইপে এই জিনিসটা ক্রিয়েট হয়। মার্কেট নিড কনসলিডেশন। এবার এত বড় সেলিংয়ের রিজেকশন তো আছে, কনসলিডেশন নাই। সো আমরা তো ওই যে মার্কেট লেভেল আসলে এই জোনটা করলে আমরা এখানে 2টা লেভেল মার্ক করে রাখি। ডাউন দিকে যদি মার্কেট আসে, আমরা ভাবি যে মার্কেট ব্রেকডাউন হয়ে গেছে, ডাউনে নেই, মার্কেট উপরে চলে যায়। আর যদি উপরে চলে যায়, বড় এক্সপেকটেশন নিয়ে ফেলি। সো যেটা করবেন সেটা হলো, মার্কেট যদি একটা লেভেল আসার পরে এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট করে, অ্যান্ড এইটা 2টা লেভেল ধরেন আপনি, যদি আপের দিকে ব্রেক হয়, নেন ট্রেড, আমার প্রবলেম নাই। আপের দিকে ট্রেড হইলে কনসলিডেশন। কেন এটা দেখাইলাম? বিকজ আপনি যদি এখান থেকে ট্রেড নেন, তাহলে অলরেডি কিন্তু আপের থেকে ট্রেড নিয়ে ফেলছেন। আপের থেকে ট্রেড নেবেন না, অল দ্য টাইম চিন্তা করবেন কনসলিডেশনে ট্রেড নিতে, অল দ্য টাইম। ছোট্ট একটা মুভমেন্ট দেখছেন, এখান থেকে আসছে, এখানে ট্রেড নেবেন না, চিন্তা করবেন কনসলিডেশনে ট্রেড নিব। ইটস কল্ড ফ্র্যাক্টাল। প্রত্যেকটা 1 ঘন্টার ক্যান্ডেলের ফ্র্যাক্টাল আছে। চলেন ফ্র্যাক্টালটাও একটু দেখাই দিই আপনাকে। আসলে অনেকগুলো জিনিস দেখানোর আছে। এখানে খেয়াল করেন তো, কোন 1 ঘন্টার ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেলে না গেছে? এই জায়গাটায় খেয়াল করেন, কোন 1 ঘন্টার ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেলে না গেছে? বলেন, কোন 1 ঘন্টার ক্যান্ডেল না গেছে? এখান থেকে যদি ড্র করেন, বাইং ফ্র্যাক্টাল, বাইং ফ্র্যাক্টাল, বাইং ফ্র্যাক্টাল, বাইং ফ্র্যাক্টাল, হয়েছে মার্কেটের কনসলিডেশন নিয়ে মার্কেট মুভ করছে, প্রত্যেকটার হাইলো ম্যাচ হচ্ছে না। আবার এইখান থেকে আসেন, সেল ফ্র্যাক্টাল, সেল ফ্র্যাক্টাল, সেল ফ্র্যাক্টাল। খুব কম সময় আছে যে মার্কেট এন্ট্রি দিবে না আপনারে, মোস্ট অফ দ্য টাইম এন্ট্রি দেওয়ার ট্রাই করবে। সেল ফ্র্যাক্টাল, সেল ফ্র্যাক্টাল, হয়েছে কনসলিডেশন। সো 1 ঘন্টা বা 15 মিনিটের টাইম ফ্রেমে দেখাচ্ছি আমি, আপনি 2 মিনিট 3 মিনিটে গেলে স্ট্রাকচার পাবেন। কোনো মার্কেট আপনারে উইদাউট কনসলিডেশন মুভ করে নাই। সো আপনি যদি বেটারভাবে কনসলিডেশনে এন্ট্রি নিতে পারেন, এটা আপনার জন্য বেটার প্ল্যান হবে। এবার আপনি এতটুকু মুভেও যদি ট্রেড নেন, চিন্তা করবেন 50% লেভেল থেকে নিতে, বিকজ একটা 1 ঘন্টার ক্যান্ডেল যদি এইখান থেকে এই টাইপের মুভ করে, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়ে আগে যায় 50% নিবে। সো আপনি এখান থেকে যদি এন্ট্রি নিতে চান, আর এখান থেকে যদি এন্ট্রি নিতে চান, আপনি 2ভাবেই এন্ট্রি নিতে পারবেন, কোনো প্যারা নাই। সো অল দ্য টাইম চিন্তা করবেন 50% লেভেল থেকে এন্ট্রি নেওয়ার জন্য। দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। আমি আপনারা আমার স্ট্র্যাটেজিগুলো ব্রেকডাউন করে দিচ্ছি, দেন দেখাই দিব আপনি কীভাবে ব্যাক টেস্টিং করবেন, অ্যান্ড ক্যান এটা আপনার জন্য অনেক বেশি প্রয়োজন। আমার ভিডিওগুলো লেন্দি হয়, বিকজ আমি আপনার বেটারভাবে বুঝাইতে চাই। সো এত বড় সেলিংয়ের পরে যদি এই জায়গা থেকে ট্রেড নেন, আপনি ফাইসা যেতে পারেন। নিচে থেকে ট্রেড নেবেন কনসলিডেশনে, এক্সপেকটেশন 0.5। এবার এইখান থেকে ট্রেড নিলে কতটুকু পাবেন? এইখান থেকে ট্রেড নিলে কতটুকু পাবেন? দ্যাটস ওয়াই কনসলিডেশন ইম্পর্টেন্ট।
সো ডাউন মার্কেটে যখন ব্রেকআউট জোনের ব্রেকআউট হবে, রিজেকশনের ব্রেকআউট হবে, অল দ্য টাইম ট্রেড করবেন 0.5 লেভেল পর্যন্ত। আর ডাউন মার্কেটে উইদাউট কনসলিডেশন যদি মার্কেট নিচের দিকে চলে আসে, অ্যাভয়েড করেন, জাস্ট অ্যাভয়েড করেন। এবার এই জিনিসটা আমি এখানে আপনার বুঝাই দিই, মার্কেটের স্ট্রাকচারটা। এটা মার্কেট আসছে, এই টাইপের সুইং বানাচ্ছে, যদি মার্কেট উপরের দিকে ব্রেক হয়, ওকে, কনসলিডেশনের ট্রেড নেন, 0.5-এ বাইরে হয়ে যান, দিস ইজ ইয়োর এন্ট্রি। যদি মার্কেট আপের দিকে ব্রেক হয়, আবার সেম কনসলিডেশন, যদি মার্কেট নিচের দিকে ব্রেক হয়, ডু নট ট্রেড, এখানে ট্রেড করেন না। ডাউন মার্কেটে উইদাউট কনসলিডেশন মার্কেট খুব কম আসে। আপনি যদি খেয়াল করে দেখেন, মার্কেট আসলেই কনসলিডেশন ছাড়া মুভ করে নাই বেশিরভাগ ক্ষেত্রেই। অনেক বড় বড় সেল হয়েছে না, বাট কোন মার্কেট কনসলিডেশন ছাড়া মুভ করছে? এই দেখেন, এই জায়গায় আপনি খেয়াল করেন, অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, এখান থেকে সবাই কিন্তু এন্ট্রি নেওয়ার ট্রাই করবে। এখন এইখানে কিন্তু আপনি কনফার্মেশন নাই, এগুলো ইন্টারনাল ক্যান্ডেল, একমাত্র কনফার্মেশন আপনি এইখানে পাইছেন। ওকে, এত বড় সেলিং এর পর এখানে তো সবাই ঢুকবে না, আমি সবার সাথে ঢুকবো না, আমি সেকেন্ড বার ঢুকবো। এবার সবার এন্ট্রি এটা হলে আমার এন্ট্রি এটা হবে, দ্যাটস দ্য বিউটি। অ্যান্ড আমি বের হয়ে যাবো, এই ফাঁকে ফুঁকে বের হয়ে যাবো, এই যে এখানেই বের হয়ে যাবো, এতটুকুই লাগবে আমার, এর বেশি লাগবে না। সো এগুলো হলো আমার স্ট্র্যাটেজি, আমি যা শেয়ার করলাম। আপনি যদি ভাল লাগে তাহলে আপনি ফলো করেন অ্যান্ড ব্যাক টেস্টিং করেন। ব্যাক টেস্টিং কেমনে করবেন? মার্কেটের প্রিভিয়াস লেভেলে যায় এই জিনিসগুলো দেখবেন যে কোন সেশনে আপনার মার্কেটের লিকুইডিটি সুইপ হয়েছে, কোন সেশনে আপনার এসএল হিট ছাড়া মার্কেট উপরে গেছে। যে কোনো এগ্রেসিভ বাইং সেলিং দেখতে পারেন, আপনি যে কোনো সুইং দেখতে পারেন, যে কোনো সুইং দেখতে পারেন, এনি কাইন্ড অফ সুইং, আপনার যেই সুইং ভাল লাগে যে কোনো সুইং দেখেন। কোনো সুইং মার্কেটের ভিতরে উইদাউট কনসলিডেশন মুভ করে নাই, কোনো সুইংই না। ফার্স্টের বার যাইতেই চায় না মার্কেট, আর যদি যায় মাঝে মধ্যে এন্ট্রি মিস হইতে পারে, তাহলে ওইটা আলাদা হিসাব। বাট মোস্ট অফ দ্য টাইম ফ্রেম আপনি চিন্তা করবেন যাতে মার্কেট এই লেভেলটাতেই থাকে, উইদাউট কনসলিডেশন মার্কেট মুভ না করে। দেন সাপোর্ট যদি থাকে, অল দ্য টাইম চিন্তা করবেন মার্কেটের কনসলিডেশন থেকে এন্ট্রি নেওয়ার। অ্যান্ড সেশনটা ইম্পর্টেন্ট, সেশনটা ইম্পর্টেন্ট, অ্যান্ড একটা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস থাকতে হবে। এটা থাকলে আপনার জন্য অনেক বেশি বেস্ট। আর 4 নম্বর যেটা ছিল সেটা হলো, আমি কোন মার্কেটের ট্রেডার, কোন ট্রেড করব, আমি কি এখান থেকে বাই করব না সেল করব, আমি কি স্ক্যাল্পিং করব না ইন্ট্রাডে করব, এটা জানা থাকলে আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এবার আসেন যে এই স্ট্র্যাটেজি কেন প্রয়োজন। 1 নম্বর কারণ যেটা, গেসিং। যখন আপনার স্ট্র্যাটেজি থাকে না, তখন আপনি মার্কেট গেস করেন, হইলে হইলো না হইলে নাই, এই গ্যাম্বলিং টাইপের হয়ে যায়, জুয়া টাইপের হয়ে যায়, হইলে হইলো না হইলো নাই। ধরেন আপনি বিপিএল আইপিএল এর ভিতরে যখন কোনো বেড লাগাচ্ছেন, আপনার নিজের উপরে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি একটা ম্যাচের উপর টাকা লাগাই দিয়েছেন, আপনি একটা বলারের উপর টাকা লাগাই দিয়েছেন, পারফর্ম পুরোপুরি ও করতেছে, আপনার নিজস্ব কোনো কন্ট্রিবিউট নাই এই জায়গায়। সো ওইখানে আপনি যেই পরিমাণে কনফিডেন্ট থাকবেন, ওর থেকে 1000 গুণ বেশি কনফিডেন্ট থাকবেন যখন আপনি নিজে করবেন কাজটা। সো আপনার ভিতরে যখন স্ট্র্যাটেজি না থাকে, আপনি যখন জানেন না আপনি মার্কেটের ভিতরে কেন ট্রেড নিচ্ছেন, আপনার ওয়াই ক্লিয়ার না যে এইখানে আমার কোন কনফার্মেশনে আমি ট্রেড নিচ্ছি, কেন আমি সকালবেলা ইউডি ইউএসডির মার্কেটে ট্রেড করতেছি, কেন, ওয়াই, বিকজ এটা আমি সিডনি মার্কেটের কারেন্সি, দ্যাটস ওয়াই। কেন আমি বিকেলবেলা ইউএসডি জেপিওয়াইতে ট্রেড করতেছি, বিকজ এটা নিউ ইয়র্কের সেশনের মার্কেট, দ্যাটস ওয়াই। সো আপনার গেসিং যখন না করবেন, এই জিনিসগুলো ক্লিয়ার থাকবে। আর স্ট্র্যাটেজি থাকলে আমরা গেস করি না, হ্যাঁ এখান থেকে উপরে যাইতে পারে। স্ট্র্যাটেজি থাকলে আমি এটা বুঝি যে হ্যাঁ এইখানে মার্কেটের কনসলিডেশন লাগবে, এখানে রিটেলাররা ট্র্যাপ হচ্ছে, একটু পর সেশন ওপেন হবে, এটা প্রি মার্কেট লন্ডন সেশনের এগ্রেসিভ বাই সেল হচ্ছে, এই জিনিসগুলো আপনার ভিতরে ঘুরবে। আর যখন আপনার এটা থাকবে, তখন আপনি মার্কেট অ্যাডাপশন বুঝা যাবেন। লাইক আপনি যখন কোনো জিনিস গেইজ না করবেন, লাইক ধরুন একটা মার্কেটে আপনি এখান থেকে সেল দেখছেন, দেন এখান থেকে বাই আসছে, আপনি এতদিন হয়তো এখান থেকেই বাই নিয়ে ফেলতেন, বাট আমরা সবসময় চিন্তা করি যে না এখান থেকে নিব, দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। হ্যাঁ হইতে পারে একটা সার্টেন লেভেলে যায়, ধরুন মার্কেটের লন্ডন সেশনে এই সেম স্ট্রাকচারটাই অন্যভাবে কাজ করে, 3টা সুইং নিয়ে কাজ করে। দিস ইজ ইয়োর স্ট্র্যাটেজি। যে একটা মার্কেট সিডনি মার্কেটে হইতে পারে, এখান থেকে একবার ঢুকাবে, সেকেন্ড টাইম চলে যাবে, এটা আপনার সিডনি মার্কেটে হইতে পারে। সেমভাবে একটা মার্কেটের সেল হয়েছে, ফার্স্টের বার সবাই ঢুকাবে, সেকেন্ড বার ঢুকাবে, থার্ড বার চলে আসবে, এটা আপনার লন্ডন হইতে পারে। সো বিভিন্ন ধরনের সেশনে মার্কেট বিভিন্ন ধরনের কাজ করে। এটা আপনি কখন বুঝলেন? যখন আপনার কাছে এইটা আছে যে একটা সেল হইলে সবাই ঢুকে, আমি ঢুকবো না, আমি সেকেন্ড টাইম ঢুকবো। এবার এইটা থাকলে
আপনি কিন্তু এটারে মডিফাই করতে পারবেন, এটারে অ্যাডাপ্ট করতে পারবেন, যে এখানে কোনো প্রবলেম যদি হয় আপনি এটা সলভ করে ফেলতে পারবেন, যে এখানে এই জন্য লস হয়েছে বিকজ এই সময় মার্কেটের এগ্রেসিভ নিউজ ছিল, এই সময় গোল্ডের প্রাইস হাইতে ছিল, আর প্রাইসের লোতে থাকলে অন্য টাইপের বিহেভ করে। ইটস কল মার্কেট অ্যাডাপশন। সো আপনার ভিতরে যখন মার্কেট অ্যাডাপ্টিং ক্ষমতা থাকবে তখন আপনার একটা ভুল হলে ওটা আপনি ধরতে পারবেন অ্যান্ড ওটা আপনি সংশোধনও করতে পারবেন। বাট এখন আপনার ভুল হলে কিন্তু আপনি সংশোধন করেন না। যার ট্রেডিং করার কোনো স্ট্র্যাটেজি নাই, যে জানে না আমি ক্যান বাই করছি ক্যান সেল করছি, উইদাউট ডাউট সে জুয়া খেলতেছে, আর ওর সারা জীবন ট্রেডিং জুয়াই মনে হবে। বাট যে জানে, সে গেস করতেছে না যে আমার এখানে বাই হবে না সেল হবে আন্দাগুন্দি, সে চিন্তা করে যে হ্যাঁ আমার এখানে কারণ আছে, এই সেশনে মার্কেট কনসলিডেশনে এতটুকুই মুভ আসবে আমি জানি, এক্সপেকটেশন রাখতেই পারি আমরা, সমস্যা নেই, বিকজ আমাদের ব্যাটে বলে হিসাব আছে, তখন এই জিনিসটা আপনার গ্যাম্বলিং হয় না। 2 নম্বর যে জিনিসটা সেটা হলো আপনার উইনিং রেট বাইরে যাবে। যখন আপনার স্ট্র্যাটেজি থাকবে, আপনি যেহেতু গেস করতেছেন না, আপনার উইনিং রেট বাইরে যাবে, বিকজ একটা জায়গায় আপনি মডিফাই করতে পারতেছেন। যখন আপনার উইনিং রেট বাইরে যাবে, আপনি জানবেন কোন জায়গায় কতটুক স্টপ লস দিবেন, কোন জায়গায় কতটুকু রিস্ক ম্যানেজমেন্ট ইউজ করবেন। লাইক আমার যখন কোনো মার্কেটে এই টাইপের সেশনের কোনো এগ্রেসিভ, ধরেন 2-3টা সেশন মার্কেটের সেল আসছে, এবার 2-3টা সেশনের পরে আই নিড কনসলিডেশন, এটা আমার মুখস্থ কথা। এবার এর আগেই ধরেন লন্ডন মার্কেট এখান থেকে ওপেন হবে, লন্ডনের আগেই মার্কেটের ভিতরে একটা বাইং দেখলাম, ওকে, লন্ডন ওপেন হওয়ার পরেই আমি দেখলাম ইনস্ট্যান্ট টোকিওর স্টপ লসটা হিট করে ফেলছে। ধরেন এখানে টোকিওর মার্কেট ছিল, টোকিওর স্টপ লস 2টা বাজে বাংলাদেশের টাইম ফ্রেমের 2-3টার সময় এই টাইপের স্ট্রাকচার বানায় ফেলছে। ভাই আমার বোমা মারলো, আমি এখান থেকে বাই করবো। এত বড় সেলিংয়ের আমি এমনিতে বাই চাই, 1 নম্বর কনফার্মেশন। 2 নম্বর কনফার্মেশন, প্রিভিয়াস যে সেশনটা ছিল টোকিওর স্টপ লস হিট। 3 নম্বর কনফার্মেশন, এইখান থেকে রিটেলারদের একবার ট্র্যাপ করে ফেলছে। 4 নম্বর, যখন আমি মাল্টি টাইম ফ্রেমে যাই কোনো ধরনের স্ট্রাকচার মেকিং করতে পারবো মার্কেটের, আমি ভাই এখান থেকে বায়ার, হয়তো আমি এতটুকুই বের হয়ে যাবো, বাট এইখানে আমি 100% ট্রেড নিব। অ্যান্ড হয়তো এখান থেকে যদি আমি রিস্ক নিতাম ধরেন $100, তাহলে এখান থেকে আমি রিস্ক নিব $300। কেন? বিকজ একবার এই জোনটার বেটার টেস্ট হয়ে গেছে, আমার কনফার্মেশনটা বাইরে গেছে। সো যখন আপনার ভিতরে স্ট্র্যাটেজি থাকে, আপনার উইনিং বাইরে যায়। আপনি জানেন যে এখানে আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 দিব, তাহলে 1:1 দিলে যদি আমি জানি শিওর মার্কেট এটা কাজ করবে, 10 লট মারবো। যদি জানি যে না শিওর না, যে এইটা আমার 50-50 আছে, তাহলে আমি 0.1 লট মারবো। এইটাই। সো আপনার যখন স্ট্র্যাটেজি থাকে, আপনার উইনিং রেট বাইরে যায়। 3 নম্বর যেটা, সেটা হলো আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যানেজ করতে অনেক বেশি ইজি হয়ে যায়। রিস্ক টু রিওয়ার্ড, ওকে। সো আপনার যখন স্ট্র্যাটেজি থাকে, আপনার উইনিং রেশিও তো বাড়েই, আপনি বেটারভাবে রিস্ক ম্যানেজমেন্টও করতে পারেন, যে কোন জোনে আমি কতটুকু ট্রেড নিব, এখানে আমার ক্যাপিটালের কতটুকু যাবে। লাইক আমাদের প্রত্যেকের কিন্তু একটা লিমিটেড ক্যাপিটাল থাকে। ধরুন আপনার $2,000 ক্যাপিটাল আছে, আপনি কিন্তু এক ট্রেডে $2,000 ইউজ করতে পারবেন না। আপনি এটার ভাগ দিবেন কতদিন সাস্টেইন করাইতে চান। ধরেন আমি 20 দিন সাস্টেইন করাইতে চাই, তাহলে আমি যদি এখান থেকে 20 দিন সাস্টেইন করাইতে চাই, তাইলে আমি মোটামুটি একদিনে $100 করে পাবো। $100 করে যদি আমি পাই, প্রত্যেকদিন ট্রেড পাবো 3টা। যখন আমি দেখবো যে না আমার বেটার ট্রেড পাওয়া গেছি, তখন আমি হয়তো একটা ট্রেডেই $100 রিস্ক নিয়ে ফেলবো। যদি ট্রেডটা কাজ করে যায়, তাহলে তো আমি আজকে সারাদিনের প্রফিট ডান। আর যদি মনে হয় যে না আমার বেটারভাবে কাজ করতেছে না, একটু ঝয়ঝামেলা আছে, তাহলে ওইটাতে আপনি ট্রেডই নেবেন না। এই রিস্ক টু রিওয়ার্ড রেশিওর যে ব্যাপারটা, এটা অনেক ভ্যালিডলি কাজে খাটানো যায় যদি আপনার ভিতরে স্ট্র্যাটেজির নলেজ থাকে। 4 নম্বর, ওয়াই, আপনার ওয়াই পুরো ক্লিয়ার থাকে, আপনি জানেন আপনি কেন ট্রেড নিচ্ছেন। পরবর্তীতে আপনি মার্কেট অ্যাডাপ্টিং অনেক বেটারভাবে করতে পারেন, যেটা 5 নম্বরে আসে, মার্কেট অ্যাডাপ্ট। ওকে, আপনার মার্কেট অ্যাডাপশন বাইরে যায়, এটা জায়গায় আপনি বেটারভাবে মডিফাই করতে পারেন। ওকে, মাটি যখন নরম থাকে ওরা যে কোনো ধরনের আকার আকৃতি দেওয়া যায়, বাট মাটি যখন শক্ত হয়ে যায় ওরা কিন্তু কোনো ধরনের আকার আকৃতি দেওয়া যায় না, দিলেও ওইটা ও ভালো থাকে না, ওর আকার নষ্ট হয়ে যায়। সো সেমভাবে মার্কেটের যখন কোনো স্ট্র্যাটেজি থাকে, ওটা একটু 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 করে মডিফাই করা যায়। মার্কেটের ভিতরে যদি কোনো স্ট্র্যাটেজি না থাকে, আপনি কি মডিফাই করবেন? আর আপনি বলতেই পারেন ভাই আমি ট্রেড নিলে রেখা রাখি, কি লেখেন? কি লেখেন আপনি? আপনার একটা ট্রেড লস হইলে কি লেখেন? আপনার যদি এখন কোনো স্ট্র্যাটেজি থাকে যেটা মাত্র 20% কাজ করে, শিওর থাকেন 1 মাস ট্রেড করলে এই 20% উইনিং রেশিওর স্ট্র্যাটেজিটাই 50%-এ কনভার্ট হয়ে যাবে, সেটা 2 মাস পর 80%-এ কনভার্ট হয়ে যাবে। কেন? বিকজ আপনি ওইটা থেকে ভুলগুলো শেয়ার করে প্রত্যেক দিন 1% 2% করে ওর মডিফিকেশন করতেছেন।
অ্যান্ড মার্কেট অ্যাডাপশন বুঝতেছেন যে এই স্ট্র্যাটেজি এই সেশনে কিভাবে কাজ করে, এই স্ট্র্যাটেজি বিকালের সেশনে কিভাবে কাজ করে, এই স্ট্র্যাটেজি মর্নিং সেশনে কিভাবে কাজ করে, এই স্ট্র্যাটেজি গোল্ডের মার্কেটে কিভাবে কাজ করে, এই স্ট্র্যাটেজি ইউরোএসডির মার্কেটে কিভাবে কাজ করে। একটু একটু করে যখন বেটার করা শুরু করবেন তখন দেখবেন আপনার প্রত্যেকটা জিনিস অনেক বেশি ইজি হয়ে যায়। অনেকে বলে যে ভাই আমার কাছে অনেক স্ট্র্যাটেজি আছে, আপনি ইউটিউবে যদি সার্চ দেন অনেক মানুষের স্ট্র্যাটেজি পাবেন, কোনো সমস্যা নাই। বাট এই স্ট্র্যাটেজিটা ওর জন্য কাজ করবে ভালো মতন। যেমন আমি আপনারা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের কথা বলছি, মার্কেটের কোন লেভেলে গেলে কী টাইপের মাল্টি টাইম অ্যানালাইসিস খুঁজবো সেটা আমি জানি, কোন সেশনে আছে এটা ইম্পর্টেন্ট, এটা কি প্রি সেশন না আফটার সেশন এটা ইম্পর্টেন্ট, অ্যান্ড ওই সেশনের লেভেলে আগে কি স্টপ লস হিট হয়ে গেছে প্রিভিয়াস সেশনের, তাইলে এক ধরনের সিচুয়েশন, অ্যান্ড ওই সময় কি মার্কেটের কোনো এগ্রেসিভ নিউজ আছে, তাইলে এক ধরনের সিচুয়েশন, অ্যান্ড এটা কি সপ্তাহের প্রথম দিন লাইক সোমবার দিন যখন মার্কেটের ভিতরে হুট করে, যেমন এই যে গোল্ডের মার্কেট দেখেন, এখন কিন্তু গোল্ডের মার্কেট বন্ধ, এই মার্কেটটা যখন সোমবার দিন ওপেন হবে ওর সাইকোলজি কিন্তু টোটালি চেঞ্জ থাকবে। কিন্তু এই সেম মার্কেটটাই এই টাইপেরই যদি বৃহস্পতিবার থাকে ওর সাইকোলজি চেঞ্জ থাকবে। এই জিনিসগুলা আমার বিভিন্ন ধরনের কনফার্মেশনের ভিত্তিতে যাই আমি মাল্টি টাইম ফ্রেমে এন্ট্রি নিব। সো আমার এন্ট্রি আমার কাছে শার্প, ওইটা আমার কাছে ভ্যালিড, ওইটা আপনার কাছে ভ্যালিড না। হ্যাঁ আপনার কাছে ভ্যালিড হইতে পারে, আমার জিনিসটা আপনি টোটালি লিখছেন, দেন আপনি মার্কেটে যারা যখন প্র্যাকটিস করতেছেন অ্যান্ড একটু একটু করে আপনার সাথে ম্যাচ হচ্ছে অ্যান্ড আপনি ওইটা আস্তে আস্তে করে ডে বাই ডে চেঞ্জ করতেছেন, নিজের মতন করে বানাচ্ছেন, তখন এটা আপনার স্ট্র্যাটেজি হবে। দ্যাটস ওয়াই একজনের স্ট্র্যাটেজি আরেকজনের কাছে কাজ করবে না। আমি যেইভাবে ইএমআই ইউজ করবো আপনি ওইভাবে করবেন না। আপনি হয়তো মানুষের কাছে শুনতে পারেন যে 200 ইএমএ মানি মার্কেটের ট্রেন্ড, বাট আমার কাছে 200 ইএমএ মানি মার্কেটের কত ঘন্টার টাইম ফ্রেমের ট্রেন্ড। 5 মিনিটের যদি আপনি ক্যান্ডেল দেখেন আপনার কাছে 200 ইএমএ ট্রেন্ড, আপনি যদি 1-2 ঘন্টার ক্যান্ডেল দেখেন তখন কি আপনার কাছে 200 ইএমএ ট্রেন্ড হবে, তখন আপনার কাছে 200 ইএমএ সাপোর্ট রেজিস্ট্যান্স হবে। সো এগুলা আমার কাছে কাজ করবে, আপনারটা আপনার কাছে কাজ করবে। দ্যাটস ওয়াই আপনার প্রচণ্ড পরিমাণে মার্কেট অ্যাডাপশনের ক্ষমতা থাকতে হবে। আজকে আপনি আমার 4-5টা স্ট্র্যাটেজি পাইছেন, আরেকদিন আরও মানুষের 4-5টা পাবেন, আপনি আলাদা আলাদা বুক করেন, এটা রবিনের স্ট্র্যাটেজি, এটা ওর স্ট্র্যাটেজি। এবার দেখেন এইখান থেকে আপনি কী কী পিক করতে পারেন, ওইটা পিক করে বাকিটা আপনি ফালায় দেন, ওইটা আমার জন্য কাজ করবে আপনার জন্য করবে না। ওর থেকে আপনি কী কী পিক করতে পারেন, ভালো লাগলে রাখেন, না ভালো লাগলে ফালায় দেন, দেন নিজেরে মডিফাই করেন। এটাই হলো আপনার স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে হইলো আপনার নিজস্ব একটা ট্রেডিং করার ধরন। ধরেন আপনার কাছে একটা আর্টবোর্ড অ্যান্ড পেন্টিং ব্রাশ আছে, আমার কাছে একটা আর্টবোর্ড অ্যান্ড পেন্টিং ব্রাশ আছে। ভাই আপনারটা দিয়ে হয়তো আপনি মোনালিসা আঁকতে পারবেন, আমারটা দিয়ে আমি পারবো না, বিকজ আপনার ওই পরিমাণে প্র্যাকটিস আছে যেটা দিয়ে আপনি মোনালিসা আঁকতে পারছেন, আমার ওই পরিমাণে প্র্যাকটিস নাই। টুলস কিন্তু সেমই, সেম কাগজ আপনার কাছে দেওয়া হয়েছে, সেম কাগজ আমার কাছে দেওয়া হয়েছে, সেম তুলি আপনারা দেওয়া হয়েছে, সেম তুলি আমারও দেওয়া হয়েছে। ভাই আপনি তো 10 ইঞ্চি আঁকে ফেলবেন, আমি কিচ্ছু পারবো না, বিকজ আমার এক্সপিরিয়েন্স নাই। অ্যান্ড আপনি যেভাবে সুন্দর করে ব্রাশ চালান আমি ওইভাবে পারি না, বিকজ অফ আমি আপনার মতন অত কষ্টই করি নাই ব্রাশ চালানোর ক্ষেত্রে। ওকে হ্যাঁ, আমি আবার আপনার মতন অত ভালো না পারলেও ব্রাশটা মোটামুটি চালাইতে পারবো, ওকে, বাট সেটার জন্য আমার প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সো সবার কাছে এক্সেস আছে মার্কেট, এই যে ট্রেডিং ভিউটা দেখতেছেন এইখানে সবার কাছে এক্সেস আছে। এটা হলো আপনার তুলি, অ্যান্ড এই টুলসগুলো হলো আপনার এক একটা রঙের কালার। আপনি কিভাবে মার্কেট দেখতেছেন এইটা ডিপেন্ড করবে আপনি কত ভালো মানের স্ট্র্যাটেজি বিল্ড করতে পারতেছেন। এটা টোটালি ডিপেন্ড অন ইউ। লাইক আমি আপনার একটা জিনিস দেখাই, ধরেন আমি এখান থেকে সেটিংসে গেলাম, আমি এখান থেকে সেটিংসে যাইয়া সিডনিও অফ করে দিলাম, টোকিও অফ করে দিলাম, লন্ডনও অফ করে দিলাম, অ্যান্ড ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আপনি জাস্ট একটা জিনিস দেখেন, এই জায়গাতে শুধু নিউ ইয়র্কের সেশনগুলাই আছে, এখানে আর কোনো সেশন দেওয়া নেই। এবার আপনি একটু নিজে কোশ্চেন করে তো যে আসলে একটা মার্কেট যখন আপার লেভেলে থাকে, আপ মার্কেট থাকে, একটা মার্কেটে যখন আপ সিচুয়েশন থাকে তখন নিউ ইয়র্কের যে মার্কেটগুলো কিভাবে বিহেভ করে, আর এই সেম নিউ ইয়র্কের মার্কেট যখন ডাউনে থাকে ও কিভাবে বিহেভ করে। এবার এটা শুধু আপনার নিউ ইয়র্কের ক্ষেত্রে না, এটা আপনি যে কোনো সেশনের ক্ষেত্রে দেখতে পারেন। এই যে ব্যাক টেস্টিংগুলো করতেছেন এইটাই হলো আপনার স্ট্র্যাটেজি মেকিংয়ের সব থেকে বড় ধাপ, প্র্যাকটিস যেটা আমরা বলি। এবার দেখেন মার্কেট যখন কনসলিডেশনে থাকে, আমি আপনার এখান থেকে কিছু বলি, মার্কেট যখন কনসলিডেশনে থাকে, কনসলিডেশন এরিয়াতে থাকে, তখন নিউ ইয়র্কের ভিতরে তব এগ্রেসিভ বাই সেল আসে না। ওকে, মার্কেট যখন টোটালি আপে থাকে, এত বড় বাইংয়ের পরে আপনি সেল চান না, অবভিয়াসলি চান। এবার এই মার্কেটের স্ট্রাকচার আর এই মার্কেটের স্ট্রাকচার কি সেম না? ওকে, এইটা মোটামুটি একটা বেটার জোনে ছিল, এটা খেয়াল করেন তো, এটা তো মার্কেটের উপরের লেভেলে। সো একটা মার্কেট নিউ ইয়র্কে আপে থাকলে কি টাইপের বিহেভ করে। ওকে, এবার নিউ ইয়র্ককে বাদ দেন, আপনি এখান থেকে ধরেন নিউ ইয়র্ক বাদ দেন, টোকিওতে যান, ওকে দেন। এবার টোকিও সেশনগুলো একবারই চিন্তা করেন তো,
টোকিওর সেশন বাংলাদেশের টাইম ফ্রেমে সকাল 6টা থেকে স্টার্ট হয়। সো টোকিও যখন মার্কেটের ডাউনে থাকে কি টাইপের বিহেভ করে, এবার আপনি চাইলে দুইটা এখান থেকে নিতে পারেন। আপনি টোকিও অ্যান্ড নিউ ইয়র্ক নিলেন, দেখেন তো টোকিওর স্টপ লস হিটের পরে কোন কোন মার্কেট নিচে যায়, অথবা টোকিও যখন ডাউনে থাকে নিউ ইয়র্ক কি টাইপের মুভ করে খেয়াল করেন। এত বড় এগ্রেসিভ সেলিং এর পরে টোকিও, লন্ডন জাস্ট কনসলিডেশন হইলো, নিউ ইয়র্কের ভিতরে কনসলিডেশন ছিল, সেম জিনিস। যখনই মার্কেটের ভিতরে টোকিওর কনসলিডেশন হয় নিউ ইয়র্কে সেল, ওকে, টোকিওতে সেল হয় নিউ ইয়র্কে কনসলিডেশন, ওকে, টোকিওতে বাই হয়েছে নিউ ইয়র্কে কনসলিডেশন, ওকে, নিউ ইয়র্কের ভিতরে বাই সেল দুইটাই হয়েছে, বাট একটু এগ্রেসিভ বেশি বাই ছিল, নিউ ইয়র্কে কনসলিডেশন। টোকিওর ভিতরে বাই হয়েছে নিউ ইয়র্কে কনসলিডেশন, নিউ ইয়র্কে সেল হয়েছে, টোকিওতে মোটামুটি ঠিক ছিল। এই যে জিনিসগুলা এগুলাই ব্যাক টেস্টিং, এটা আপনি দেখবেন জাস্ট, আর এইটাই আপনি প্রত্যেকদিন 2-3 ঘন্টা সময় দেন। 1 মাস পরে দেখবেন যে ভাই মার্কেটের অনেক কিছু হয়ে গেছেন আপনি। আসলে আমাদের এই জিনিসগুলো থাকে না অবজারভেশন, দ্যাটস ওয়াই আমরা বেটার কিছু করতেও পারি না। সো আমি যদি টোটাল কনক্লুশনে আসি, তাহলে একটা জিনিস বুঝবো, যত বেশি বেশি প্র্যাকটিস করবেন তত আপনার কাছে ডাটা থাকবে, যত আপনার কাছে বেশি বেশি ডাটা থাকবে তত আপনি মার্কেট ভ্যালিডলি অ্যানালাইসিস করতে শিখবেন। ফেসবুক আজকে এত বড় লোক বিকজ অফ দে হ্যাভ লট অফ ডাটা। আপনার কাছে যখন যে কোনো জিনিসের ডাটা থাকবে, তখন আপনার কাছে কোনো বিজনেসের ডাটা আছে, আপনার কাছে রিয়েল এস্টেটের কোনো বিজনেসের ডাটা আছে, ওইটা আপনি ভালো করে করতে পারবেন। আপনার কাছে একটা মানুষ জানে না নর্মালি চায়না থেকে কেমনে বিজনেস করবে, বাট চায়না থেকে জিনিস আনা কেমনে কি করতে হয় এটা আপনার কাছে ডাটা আছে, আপনি জানেন, আপনি কিন্তু ওই মানুষগুলোর থেকে অনেক আলাদা। সো আপনার কাছে যখন অনেক বেশি ডাটা থাকবে, আপনার কাছে অনেক রিসোর্স থাকবে, আর রিসোর্সটা ইম্পর্টেন্ট। সো যখন আপনার কাছে বেশি বেশি রিসোর্স থাকে, আপনি ওটাকে মডিফাই করতে পারেন, তখন আপনার কাছে স্ট্র্যাটেজি বিল্ড হয়। ব্যাক টেস্টিং আপনার কনফিডেন্স দেয় ভাই, আপনার ভিতরে প্রচন্ড রকমের কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ এই জোনটাতে আমি দেখছি নিউ ইয়র্কের সেশন এই মার্কেট লেভেলে এই থাকলে কি হয়। এই কনফিডেন্সটা আপনারা গেইজ করাবে না যে আপনি মার্কেটের ভিতরে জাস্ট গেইজ করতেছেন, ওইটা আপনারা ভ্যালিডলি বুঝাবে যে হ্যাঁ এই জিনিসটা হইতে পারে, এই জিনিসটা ঘটতে পারে। যদিও আপনি এখানে প্রেডিকশনই করতেছেন, বাট 100% লেভেল ওয়ার্ক। যদি লেভেল ওয়ার্ক নাই করতো, তাহলে দুনিয়াতে কোনো সাপোর্ট লেভেল কাজ করতো না, কোনো ফেয়ার ভ্যালু কাজ করতো না, কোনো অর্ডার ব্লক কাজ করতো না, কোনো সেশন ইন্ডিকেটর কাজ করতো না, সেশনই কাজ করতো না। তাহলে একটা দিনের সার্টেন টাইমের ভিতরে হুট করে মার্কেটের ভলাটিলিটি বাইরে যেত না, হুট করে একটা মার্কেটের সার্টেন লেভেলে লো ভলাটিলিটি থাকতো না। প্রত্যেকটা জিনিস কাজ করে, আপনি জাস্ট অবজারভেশনে নেন। ওকে, ট্রেডিং অনেক বেশি হার্ড ওয়ার্ক না ভাই, ট্রেডিংয়ে অনেক বেশি স্মার্ট ওয়ার্ক লাগবে। আপনার এই জায়গাটার একটু হালকা করতে হবে, এটা পেশেন্সের গেম। অনেক বেশি লার্ন করেন, অনেক আর্ন করতে পারবেন, বাট আগেই যদি খালি আর্ন করার চিন্তা করেন উইদাউট লার্নিং, আপনি এত লস করবেন যেটা আসলে আপনার অনেক বেশি পেইন দিবে। আমি আবারও বলি, ট্রেডিং কোনো জুয়া না, ট্রেডিং ইজ আ প্রসেস যেটা আপনারে ফ্রিডম দিবে, বাট সেটার জন্য আপনার প্রচণ্ড খাটতে হবে। এটা আমরা খাটি না, আমরা জাস্ট সোশ্যাল মিডিয়াতে দেখি যে ও এইখান থেকে এই লেভেলে চলে গেছে, বাট এইখান থেকে এই লেভেলে যাওয়ার যে জার্নি, এটা কিন্তু কেউই দেখে না, এটা দেখা উচিত। অ্যান্ড ও যে গেছে ওর ব্যাকহ্যান্ডে কি, অ্যান্ড ও কতটুকু ভ্যালিড জায়গা থেকে গেছে, এটা আপনার জানা উচিত। প্রত্যেকটা মানুষের ভিতরে বিচার করার ক্ষমতা আছে। ওকে, সো দুনিয়াতে যে কোনো কাজের ভিতরেই ভালো মন্দ আছে। সেম বিজনেস করে কেউ কোটি কোটি টাকা কামাচ্ছে, কেউ কিচ্ছু করতে পারতেছে না। এখন যে কিচ্ছু করতে পারতেছে না, সে যদি বলে ওই বিজনেসটা ভালো না, তাহলে এটা ওর ব্যর্থতা। ওকে, সো আপনি অনেক কিছুই বলতে পারবেন এই ট্রেডিং সম্পর্কে, বাট আমি জাস্ট একটা জিনিস বলবো, আপনি ওর প্রেমে পড়ে যাবেন যদি আপনি ওরা ঢুকাইতে পারেন ওর মাথার ভিতরে। এটা যে কি পাওয়ারফুল, এটা আপনার তখনই বুঝবেন যখন আপনার ঘটে এটা থাকবে, না থাকলে আপনি জাস্ট এটারে গেসই করতে পারবেন। আর যতদিন গেস করবেন ততদিন আপনি এমনই থাকবেন, চেঞ্জ করতে পারবেন না নিজেরে। সো দোয়া করি আল্লাহ তাআলা আপনার চেঞ্জ করার তৌফিক দেখ। অ্যান্ড প্লিজ নোট ডাউন দিস ভিডিও, অনেক ভালো মতন ব্যাক টেস্টিং করেন, বুঝেন কেমনে কি হয়। আমি আবারও বলি, স্ট্র্যাটেজিটা যে বানাচ্ছেন, এটার প্রিভিয়াস যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোরে যখন আপনি অ্যানালাইসিস করবেন, ইটস কল ব্যাক টেস্টিং। সো এই ব্যাক টেস্টিং নিয়ে আসলে ভিডিও বানানোর কিচ্ছুই নাই। একটা সাপোর্ট দেখতেছেন, প্রিভিয়াসলি সাপোর্টটা কেন কাজ করছে, এটা আপনার ইম্পর্টেন্ট। কেন ফার্স্টের বার কাজ করছে, সেকেন্ড বার স্লোলি কাজ করছে, এটা ইম্পর্টেন্ট। এবার 15 মিনিটের টাইম ফ্রেমে এক ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স পাবেন, 1 ঘন্টার টাইম ফ্রেমে এক ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স পাবেন। এই প্রত্যেকটা জিনিস আপনি জাস্ট একটু অবজারভেশনে রাখেন। আর আমার ভিডিও তো আসতেছে ইনশাল্লাহ, আই উইল ট্রাই মাই বেস্ট ফর ইউ ইনশাল্লাহ। দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি, ভুলবাদে মাফ করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড জার্নি। আল্লাহ আপনার অনেক দূর নিয়ে যাক ইনশাল্লাহ।